এভাবে আর কতদিন চলবে ইমরান? তোমার কি বিবেক জ্ঞান বলতে কিছুই নেই? বরাবর মতো নিশ্চুপ আমি। আজব ছেলে তো তুমি। আমার প্রশ্ন কানে যাচ্ছে না তোমার নাকি? হ্যাঁ, চিৎকার শুনে আমি ভয়ে চুপ করে আছি, আর পার্কে সবাই চেয়ে আছে আমার দিকে, হয়তো মজা নিচ্ছে সবাই। দেখো, আমার পক্ষে আর রিলেশন রাখা সম্ভব না। কেন? কেন তা জানিস না তুই? তোর মতো ছেলে আমার পায়ের নিচে পড়ে থাকে, বুঝছিস? ভাবছিলাম প্রেম করে পরে তোকে শুধরে নিব, কিন্তু শুধরানো তো কি, উল্টো আরো খ্যাত হতে লাগলো। ছোট লোক, তোর কাছে শার্ট চেঞ্জ করানোর টাকা নেই নাকি? হ্যাঁ, হয়েছে নীলা, থামো এবার। আর এসব ভালো লাগছে না, দেখতেছে সবাই। প্রেম করতে কিন্তু তুমি এগিয়ে আসছো আগে। আমার মতো আমি থাকি, কারো কথা শুনে চলার ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আমার টাকা নাই তাই কিনি না, হয়েছে? আর কিছু শুনতে চাও? অপমান না করলেও পারতে। ওহ, এই অপমান সেই লাগছে তোমার গায়ে, সেই রকম তাই না? তোমার জন্য যে আমার বান্ধবীগুলো অপমান করে আমায়, সেটা আমার লাগে না? ও, সেটা তো তোমার লাগবে না, কারণ তারা তো আমায় অপমান করেছে, তোমায় না। যত সব খ্যাত। বলে চলে গেল নীলা। আমি পার্কে দাঁড়িয়ে আছি। সব লোকেরা সিনেমা দেখা শেষ করে যে যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিকে চলে গেল। হয়তো তারা ভাবছে মেয়েটাই বা এতদিন কি করে রিলেশনে ছিল ফেসবুক ছেলেটার সাথে, গাধা একটা। এখন আমার পরিচয় দিই, আমি ইমরান, ইন্টার 2য় বর্ষের ছাত্র। মাকে হারিয়েছি যখন ক্লাস 3-তে পড়ি। এরপর বাবা নতুন বিয়ে করলে অশান্তি চলে আসে আমার জীবনে। সব মা তো আর মা হয় না, কিছু মা রাক্ষসী হয়, যেমনটা আমার কপালে জুটেছে। বাবার অভাব নেই কোনো কিছুর, আর তার অন্য 2 ছেলেরও অভাব নেই। অভাব শুধু আমার একারই, কারণ চাইলেও কিছু পারি না। আমার মোট শার্ট 2টা, প্যান্ট 2টা, তাও একটি কলেজে যাওয়ার জন্য, অন্যটি বাসায় আর বাইরে পড়ার জন্য। বাসায় সময় পাই কোথায় শার্ট পরার? সারাদিন তো কাজ করতে চলে যায়, কাজ না করলে আবার ভাত বন্ধ। একটা শার্ট পরে যায় বলে নীলাজ কথা শোনালো। মাঝে মাঝে কথাগুলো অসহ্য লাগে। শুধু নীলা না, আরো অনেক মেয়ে বলেছে। মাঝে মাঝে ইচ্ছা করে নিজেকে পাল্টাই, কিন্তু কিভাবে পাল্টাবো? আমার কাছে তো টাকা নেই। বাবা মায়ের কথায় উঠে আর বসে, তাই আমার কথাও আর ভাবে না। যেখানে আমি চোখের মনিক ছিলাম, সেখানে আজ। আসলে সময়ের সাথে মানুষগুলো বদলে যায়। চলুন শুরুটা কিভাবে হয়েছিল তা আপনাদেরকে বলি। এসএসসিতে রেজাল্ট ভালো করায় জেলা সরকারি কলেজে সিট পেতে সমস্যা হয়নি। মাঝে মাঝে ভয় হতো যে যেখানে সব ধনী ছেলেরা পড়ে সেখানে আমি কিভাবে মানিয়ে নিতে পারবো। তাদের সাথে নাকি পথের মাঝখানে পড়ে থাকবো। তারপর ভর্তি হয়ে যায় কলেজে। প্রথম দিন কলেজে গেলে সবাই ঘুরে ঘুরে দেখতে থাকে আমাকে। মনে হয় যে ইমরান নামের ছেলেটা অন্য গ্রহ থেকে এসেছে। দোস্ত, ছেলেটাকে দেখ, কি যে অবস্থা! এই কলেজে চান্স পায় কেমনে এরা? আমি কিছু না বলে চুপচাপ ক্লাস করতাম আর বেরিয়ে আসতাম। তাছাড়া আর কি বলতাম? এসব তো ছিল প্রতিদিনের ব্যাপার। কলেজে আসলে এক প্যারা, আর বাসায় আসলে আরেক প্যারা শুরু হয়। বাবা ধনী হলেও আমি গরিব, আর নীলা অনেক ধনী পরিবারের মেয়ে। সে দেখতে অনেক কিউট, আমার মতো সে হাবলু টাইপের না, অনেক আধুনিক মেয়ে সে। পড়ালেখায় ভালো অনেক, বন্ধুদের আড্ডায় সবার আগে পাওয়া যায় ওকে। সারাদিন ওদের সাথে হই হুল্লোড় করে বেড়ানোই ওর কাজ। আমি যতক্ষণ কলেজে থাকতাম একা একাই কাটাতাম। ক্লাসে সবাই যখন আড্ডা দিত তখন আমি কোনো এক কোণে বসে থাকতাম, একদম চুপচাপ থাকার চেষ্টা করতাম। তখন ক্লাসে সবাই মজা করতো আমাকে নিয়ে, বলতো ওই দেখ খেটটা আসছে। তবে এই কথাগুলো নীলার কাছে খারাপ লাগতো। এমন কথা শুনে নীলা মনে একটু মায়া জন্ম নেয়। ও ভাবে আমাকে ভালোবেসে তারপর সবকিছু পরিবর্তন করে দিবে। অন্য 8-10টা ছেলের মতো আমাকে সবার সাথে কথা বলাবে, আড্ডা দিবে। তাই একদিন সে সরাসরি প্রপোজ করে। সেদিন আমি নীলাকে কিছু না বলে চলে আসি, কিন্তু সেও নাছরবান্দা, ও পিছিয়ে লেগে থাকে। কলেজে যখন একা একা বসে থাকি তখন সে এসে পাশে বসে গল্প করতে চায়, হাতটা ধরতে চায়, চশমাটাও খুলে দিতে চায়, কিন্তু আমি দিই না। শুধু বোকাবারকা একটা লুক নিয়ে বলি চশমা ছাড়া আমি কিছুই দেখি না। এমন ভাবে সবসময় নীলা আমার পিছনে লাগতো, যার ফলে একদিন আমি ঠিকই রাজি হয়ে যাই। তবে পরিবারের কথা লুকিয়ে রেখেছিলাম ওর কাছে। হ্যাঁ বলায় সম্পর্ক শুরু হয়, আর নীলাও তার উদ্দেশ্য অনুযায়ী পরিপাটি করার দিকে মন দেয়। সবসময় শাসনের মধ্যে রাখতো, এটা করবে না, ওটা করবে না, এটা পরবে না, এটা খাবে না ইত্যাদি। আমিও শুনতাম, কিন্তু যখন সে চালচলনের পরিবর্তন আনতে বলে তখন একটু পিছু নেমে যায়। কারণ আমার তো সম্ভব না অন্য 8-10টা ছেলের মতো চলা। আমার দ্বারা সম্ভব না ক্লাসের সবচাইতে স্টাইলিশ ছেলেটার সাথে তাল মিলিয়ে চলা, কারণ আমি কঠিন বাস্তবতার শিকার। নীলা সে কথা জানতো না, তাই সবসময় আমাকে এইসব কথা বলতো। প্লিজ, নিজের মাঝে একটু পরিবর্তন আনো। এত বোকা খ্যাট টাইপের কেউ হয়? তোমার কি বিবেক নেই? ক্লাসে বাকি ছেলেদের দিকে তাকাও একবার, ওরা কিভাবে চলে আর তুমি কিভাবে চলো। তখন শুধু মাথা নিচু করে শুনতাম। সে নীলা বলল যে
শোনো, আজকে বিকেলে আমার জন্মদিনের পার্টি আছে, ভালো করে রেডি হয়ে আসো। কিন্তু আমি ঠিক আগের মতোই আসছি, কি করব? 2টা শার্ট আর 2টা প্যান্ট ছাড়া আমার যে আর কিছুই নেই। প্রতিবার যে শার্টটা পরে আসি এটাই আজকে পরে আসলাম। সাথে আছে একজন আদর্শ বোকা মানুষের সকল উপাদানগুলো। নীলা তখন অনেক রাগে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, পর বাধ্য হয়ে নিয়ে যায় পুরনো বান্ধবীদের সাথে দেখা করতে। আমাকে পরিচয় করে দেয়, কিন্তু আমাকে দেখে সবাই অন্য চোখে ওর দিকে তাকায়। এখানে যারা এসেছে সবাই উচ্চ পরিবারের, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমি কতটা সাধারণ। পায়ে পরে আছি 100 টাকা দামের অতি সাধারণ জুতা। ওদের চাহনের উদ্দেশ্য বুঝতে পেরে আমি একটু দূরে গিয়ে দাঁড়াই। এদিকে ওর একটা ফ্রেন্ড বলে ওঠে, নীলা, তোর মতো একটা মেয়ে এমন একটা খ্যাতের সাথে প্রেম করবি, এটা ভাবতেও পারিনি। এটা কোনো ছেলে হলো? ওর দিকে তাকা তো একবার। সাথে সাথে বাকিরা ওর সাথে তাল মিলায়, আর নীলাও লজ্জা একেবারে মাথা নিচু করে ফেলে। ও তার বন্ধুদের সামনে থেকে চলে আসে। আমিও সব কথা শুনেছি, তবে চুপ করেছিলাম, কারণ আমি জানতাম এমন কিছুই হবে। এটা নতুন কিছু না, এমন কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এরপর ওখানে না থেকে বাসা চলে আসি। নীলা খুব রেগে বলেছিল, যদি কালকে শার্টটা পরিবর্তন করে না আসি তাহলে অন্য কিছু হয়ে যাবে। আমি তখন বলতে চাই আমার কথাগুলো, কিন্তু সেটা না শুনে ফোন কেটে দেয়। খুব কষ্ট হচ্ছিল আমার জন্য আজকে ওকে কতটা অপমানিত হতে হলো। ভাবলাম বাবার কাছ থেকে কিছু টাকা চেয়ে নিব, যাতে করে নতুন একটা শার্ট কেনা যায়। বাবার রুমে গিয়ে দেখি প্রচন্ড ঝগড়া হচ্ছে তাদের, আর ঝগড়ার মূল কারণটা হলো আমি। ঝগড়া এক পর্যায়ে মা বলে ওঠে, কি পেয়েছো তুমি? এটা আমার সংসার, তাই এখানে আমার অর্ডারই শুধু চলবে। কোনো একটা ছেলেকে এনে বাসায় রেখেছো, সারা বছর ঘাড়ে পড়ে আছে, একটু কাজ করলেই তো পারে। এটা তো আর কোনো সরকারি হোটেল না। তখন বাবা বলে আসতে বলো। কথাটি শোনা মাত্র আওয়াজ যেন আরো বেড়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল আমাকে কথাগুলো শোনানোর জন্য এভাবে বলছে। আবার বলে উঠলো, কারো যদি লজ্জা থাকতো তাহলে সে এভাবে অন্যের ঘাড়ে বসে খেত না। কতদিন একটা মানুষকে খাওয়ানো যায়, আর খাওয়ার সময় তো একটুও কম খায় না। এটাও ভাবে না যে এখানে দয়ার খানা খাচ্ছে না সে। মায়ের সবগুলো কথাই শুনে, কিন্তু জবাব দেওয়ার মতো কোনো শক্তি নেই। তার চোখের অশ্রু ফেলেই তার কথার জবাবগুলো দিলাম। কেন আজকে আমি এমন অবস্থার সম্মুখীন? আমারও তো অনেক সুন্দর একটা পরিবার ছিল, কত সুখের ছিল পরিবারটা। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, অঢেল সম্পত্তির মালিক ছিল বাবা, কিন্তু আচমকা একটা অসুস্থতায় মা মারা যায়, যার ফলে আজকের এই পরিস্থিতি। আর আমি এতিম হয়ে যাই। লাবিব তখন ছোট ছিল, তাই সেই সুযোগে তার চাচা তাদের সব সম্পত্তি নিয়ে যায়। লাবিব হয়ে যায় নিঃস্ব। সেদিন আর তার বাবার কাছে টাকা চাইতে পারেনি, যার ফলে আর কিছুই কিনা হয়নি। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে পকেটে 10 টাকা নিয়ে বাইরে গিয়ে নাস্তা করে নেই। দুপুরটা না খেয়ে কাটিয়ে দেই। আমি যে না খেয়ে আছি সেটা মা ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু একবারের জন্য খেতে বলেনি। বিকেলে নীলা ফোন দেয়, কোথায় আসবো জিজ্ঞেস করতেই বলে কলেজে পার্কে আসতে। অনেকটা ভয়ে ভয়ে বাসা থেকে বের হই। আমি জানি না নীলা কি করবে আমার সাথে। যখন সে দেখবে আমার গায়ে সেই পুরনো শার্টটাই আছে, যখন সে দেখবে পায়ে সে আগের জুতোই আছে, যখন সে দেখবে মাথা চুলগুলো আগের মতো এলোমেলো আছে, তখন কি করবে আমার সাথে? এসব ভাবতে ভাবতে কখন যে পার্কে আসছি বলতে পারি না। নীলার সামনে যেতেই চোখগুলো লাল করে ফেলে। ওর পুরো মুখটা লাল হয়ে যায়, যেটা থেকে বুঝতে পারি নীলা প্রচন্ড রেগে আছে। আর তখনই প্রথমে সে কথাগুলো বলে, এইভাবে আর কতদিন ইমরান? আমি আর পারছি না। কি করলাম আমি নীলা? কি করলাম মানে? আমার কথার কোনো গুরুত্বই নাই তোমার কাছে? কি বলো এসব? অবশ্যই আছে। আসলে কাজে অনেক বিজি ছিলাম, তাই মার্কেটে যাওয়া হয়নি। ভালো, টাকা আছে কি তোমার কাছে? সরি নীলা। চুপ করো। তুমি তাকাও তো একবার নিজের দিকে, কেমন দেখা যায় তোমাকে। তোমার জন্য কোনো বন্ধুদের সামনেও যেতে পারি না লজ্জায়। সবাই দেখলেই বলে যে ওই দেখ, খ্যাটটার জিয়ে পাশছে। আমি মাথা নিচু করে রাখি শুধু। তোমার সাথে আমি আর পারছি না। আমারও একটা সম্মান আছে। ভেবেছিলাম ভালোবাসার পর তুমি পরিবর্তন হবে, কিন্তু তোমার মাঝে এক ফোঁটাও পরিবর্তন আসেনি। সরি। না, আর পারছি না। তোমার সাথে সবকিছু এখানেই শেষ করলাম। এই বলে নীলা উঠে গেল, আর আমি অশ্রু ভেজা চোখ নিয়ে ও চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। এছাড়া আর কি বা করতে পারি? এই মুহূর্তে প্রচুর কষ্ট হচ্ছে, গাল বেয়ে চোখের পানি পড়ছে। আমি জানি নীলা আমার সম্পর্কে কিছুই জানে না, তাই এমন করছে, কিন্তু সে কি করবে? তার তো কিছু করার নেই। তারও তো মান সম্মান আছে। মনে হচ্ছে নিঃশ্বাস এখনই বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়ি, সোজা চলে যায় নদীর পাড়ে। সেখানে গিয়ে বসে চোখ থেকে চশমাটা খুলে ইচ্ছে মতো কেঁদে নেই। যদি মা থাকতো, কারো দয়ার পাত্র হয়ে থাকতে হতো না, এতটা অসহায় হয়ে থাকতে হতো না। একটুবার চোখের পানিটা মুছে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকি, আল্লাহ, কেন তুমি এমন করলে আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? কেন এত কষ্ট দাও আমাকে? কেন আমার মাকে কেড়ে নিলে আমার কাছ থেকে? কেন তার আদর ভালোবাসা আমাকে পেতে দিলে না?
আমার এখনো মনে পড়ে ছোটবেলায় চুল কাটাইতে চাইতাম না, মা জোর করে বাবার সাথে পাঠাই দিত। আর এখন সেই চুল কাটতে চাইলেও টাকা নেই। ঈদের দিনে সকালে উঠে মা এসে আমার আগে গিফট দিত, কত আদর করে লাচ্চা সাবা খাওয়াই দিত। আর এখন সৎ মা সৎ ভাইদের খাওয়াই দেয়, ঈদের ড্রেস দেয়। আমি শুধু চেয়ে দেখি, কি আর করব, মা নাই যে। কিছুক্ষণ পরে খেয়াল হলো যে অনেক রাত হয়ে গেছে, সাথে প্রচন্ড ক্ষুধা লাগছে। ক্ষুধা একদম সহ্য করতে পারি না, তাই বাসার দিকে এগিয়ে যাই। বাসায় আবার কি যে অপেক্ষা করছে, কোনো কাজ করা হয়নি বাসার। সিদ্ধান্ত নেই যত কিছু বলুক না কেন কান পেতে সেগুলো শুনবো আর খেয়ে নিব। বাসায় মা বসে টিভি দেখছিল, কিন্তু আমি এসে কলিং বেল বাজাতেই উনি প্রচন্ড বিরক্ত হন। প্রথমে ভেবেছিল ওনার স্বামী এসেছে, কিন্তু দরজা খুলে যখন আমাকে দেখেন আমি দাঁড়িয়ে আছি, তখন ওনার রক্ত গরম হয়ে যায়। প্রচন্ড রেগে কথা বলে, থাকোস কই? এত রাতে কেউ বাসায় আসে, এটা কি নিজের বাসা পাইছোস? থাকোস অন্যের বাসায়, লজ্জা করে না? আবার এত রাত করে বাসায় ফেরোস? চুপ করে কথাগুলো শুনতে থাকি, কিছু বলার নেই। রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকি, তারপর ক্ষুধার জ্বালায় মায়ের সামনে যাই। ওনার সামনে গিয়ে দাঁড়াতেই উনি রাগের চোখে আমার দিকে তাকায়। আমি একটু ভয় পেয়েও বাধ্য হয়ে বলি, মা খাওয়ার মতো কিছু আছে, খুব ক্ষুধা লেগেছে। এই পাইছোস কি তুই? তোর খাওয়া দেখে তো মনে হচ্ছে তোর মা এখানে কোনো হোটেল দিয়া রাখছে। বিনা পয়সাতে 15 বছর পার করলি, আর কতদিন খাবি অন্যের ঘাড়ে? মা আমি একটা চাকরি পাই, তারপর আপনাদের সব টাকা শোধ করে দেবো। প্লিজ আমাকে এখন কিছু খেতে দিন, খুব ক্ষুধা লাগছে। আমার ঠেকা পড়ে নাই তোকে খাওয়ানোর। আচ্ছা, তোর কি কোনো বিবেক নাই? মানুষের তো একটু লজ্জাও থাকে, তোর কি সেটাও নাই? মাথা নিচু করে রাখি। একটু পরে মা উঠে গিয়ে কতগুলো শুকনো মুড়ি এনে আমাকে দেয় আর বলে, এই নে দয়ার খানা, তোর কাছে হাত জোর করি বলি, দূর হ তুই। এত আপদ ভালো লাগে না আর। উফ, আল্লাহ বাঁচাও। ততক্ষণে চোখ দিয়ে অশ্রু পড়াটাও শুরু করেছে। খাওয়াটার ইচ্ছা চলে গেছে, না খেয়ে রুমে চলে আসলাম আর প্রচন্ড কান্না করি। তবে সেটা কোনো শব্দ নেই, সিদ্ধান্ত নেই যে আর থাকবো না এখানে। জানিও না কোথায় যাব, তবে এটা নিয়ে ভাবিও না। খাতা কলম নিয়ে বসে যাই। উদ্দেশ্য বাবাকে একটা চিঠি লেখা শুরু করে দিলাম। কেমন আছো আব্বু? নিশ্চয় অনেক ভালো আছো, তাই না? জানো আমি অনেক ভালো আছি। প্রতিদিন সকালে মা নামক পছন্দ মানুষটা আমাকে অনেক আদর করে বকা দেয়। প্রতিবার খাওয়ার সময় কত সুন্দর করে আমাকে বিভিন্ন কথা বলে। আচ্ছা তুমি কি সেটা শোনো না, দেখো না, নাকি দেখেও না দেখার ভান করো? কষ্ট হয় না তোমার সেই ছোট্ট ইমরানের জন্য? জানো আজকে প্রায় একদিন না খেয়ে আছি। তুমি জানো আমি ক্ষুধা একদম সহ্য করতে পারি না, কিন্তু দেখো আমি ঠিকই এখন পারছি। আমি না অনেক পরিবর্তন হয়ে গেছি, এখন আর কাঁদি না, কাউকে জড়িয়েও ধরি না, শুধু চুপচাপ থাকি আর ভাবি হয়তো মা থাকলে আমার সাথে কখনো এমন হতো না। কোথায় হারিয়ে গেলে? অনেক ভালোবাসি তোমাকে, সত্যি অনেক ভালোবাসি। ইতি তোমাদের আদরের সন্তান। এরপর ছাদে চলে যাই, তারপর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকি, তারপরে সে সবকিছু গুছিয়ে নেই। খাতা কলমটা এখন ব্যাগে নেওয়া হয়নি। ওটার দিকে চোখে পড়তেই নীলা কথা মনে পড়লো। কত ভালোবাসতাম তাকে, বাচ্চার স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে, কিন্তু সেও ছেড়ে চলে গেল। নীলার সত্যটা জানা দরকার, তাই নীলার জন্য একটা চিঠি লেখা শুরু করে দিলাম। নীলা হয়তো ভালো আছো, ভালো তো থাকবেই। তোমার জীবন থেকে একটা বাধা দূর হয়েছে যে। আসলে আমি জানতাম না তুমি আমাকে কি দেখে ভালোবেসেছিলে, তাই তো তোমার কথা রাজি হচ্ছিলাম না। কিন্তু যখন তুমি বারবার এসে আমাকে বলতে লাগলে, তখন কেন জানি মনে হলো সত্যি তুমি আমাকে ভালোবাসো। তাই হ্যাঁ বলে দিয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি আমার চলাফেরা তোমার চাহিদা মতো হচ্ছে না, তোমার মনের মতো হতে পারছে না। পারবো কিভাবে? তুমি চাইতে আমি অন্য সবার মতো থাকি, সবাই যতটা স্মার্ট হয়ে থাকে আমিও সেটা করি। কিন্তু একটা কি জানো, আমার দ্বারা সেটা সম্ভব না। কারণ সেই ছোটবেলাতেই আমি আমার মাকে হারিয়েছি। তারপর এলাকার অনেক কষ্টে এতটুকু আসতে পেরেছি। এখানে সৎ মায়ের কাছে থাকতাম, যার বিনিময়ে আমাকে প্রতিনিয়ত অপমান হতে হতো। জানো শার্ট কেনার মতো আমার সেই অবস্থা ছিল না, থাকলে হয়তো আমি কিনতাম। কে না চায় তার প্রিয় মানুষের মনের মতো হতে, বলো? আমি চলে যাচ্ছি দূরে, অনেক দূরে, যাই না কোথায় যাব, কিন্তু কথা দিচ্ছি আর তোমার সামনে আসবো না। ভালো থেকো। এটা নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। আসার সময় মাকে বলে আসি যে যদি কিছু করে থাকি তাহলে ক্ষমা করে দিতে। আমি চলে যাওয়ার পর মার মুখে জয়ের হাসি ফুটে উঠেছিল। চিঠিটা নিয়ে সোজা নীলাদের বাসায় চলে আসি। দারোয়ানকে চিঠিটা নীলাকে দিয়ে দেওয়ার জন্য বলি, তারপর সামনের দিকে পা বাড়াই। ইমরান জানে না সে কোথায় যাচ্ছে। লেখকও সেখানে থমকে দাঁড়ায়, দুই চোখ দিয়ে শুধু দেখতে থাকে। ইমরান এগিয়ে যাচ্ছে সম্মুখে। গন্তব্যহীন পথে তার সাথী হিসেবে আছে হাজারো অব্যক্ত কথা আর বুক ছিঁড়ে দেওয়ার মতো কষ্ট। একটা সময় ইমরান মিলিয়ে যায় রাতের অন্ধকারে, আর দেখা যায়নি তাকে। চশমা পরা বোকা ছেলেটা ফিরেনি আর। দারোয়ান নীলাকে ঠিকই চিঠিটা দিয়েছিল। নীলা চিঠিটা পড়া মাত্রই চিৎকার করে কেঁদে ওঠে। সে কান্না করতে করতে বাসা থেকে বের হয়েছিল ইমরানকে খুঁজতে।
কিন্তু ততক্ষণে নীলা বড্ড দেরি করে ফেলেছে। খুঁজে পায়নি কোথাও চশমা পরা বোকা ছেলেটাকে। নীলা পুরো শহর খুঁজে বেড়াচ্ছে ইমরানকে। ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছবি দিয়ে পোস্ট করেছে, কিন্তু তাতেও কিছু হয়নি। মাঝে মাঝে ভাবে যে ইমরান আছে কি পৃথিবীতে, না, ইমরান যেতে পারে না। ঠিক এই বিশ্বাসটা নিয়ে খুঁজতে থাকে ইমরানকে। কিন্তু এই পৃথিবীতে এত মানুষের ভিড়ে কাউকে খুঁজে পাওয়া কি এতটাই সোজা? এভাবেই চলতে থাকে দিন। আর দেখতে দেখতে পরীক্ষাও চলে আসে। নীলা ভাবে ইমরান হয়তো এইচএসসি পরীক্ষা মিস করবে না, তাই সে প্রতিটা দিন সবার আগে এক্সাম হলে চলে যায়। কিন্তু এতেও কোনো কাজ হয় না। যে চলে যায় সে একেবারেই চলে যায়, ফেরার জন্য হয়তো চলে যায় না। এরই মধ্যে ঘটে যায় অন্য এক কাণ্ড। ফেসবুকে হঠাৎ একদিন এক মেসেজ রিকোয়েস্ট চেক করতে ইচ্ছা হলো নীলার। মেয়ে মানুষ তো অনেক মেসেজ রিকোয়েস্ট আসে, কিন্তু কখনো তা চেক করে না। আজ কেন জানি ইচ্ছা হলো চেক করতে। চেক করার এক পর্যায়ে একটা মেসেজ দেখে নীলার চোখ আটকে যায় সেখানে। আজ থেকে 3 মাস আগের মেসেজ এটা। হ্যালো, আপনি যে ছেলেটার পিক গ্রুপে দিয়েছেন তার মতো কাউকে আমি সিলেটে দেখেছি। হোয়াট? সিলেট? ভাইয়া আপনি কোথায় এখন? প্লিজ একটু তাড়াতাড়ি বলেন। হ্যালো ভাইয়া, আপনি কি লাইনে আছেন? বাট অপরদিকে কোনো রেসপন্স আর আসে না। হতে পারে আইডির মানুষটা আর ফেসবুক চালায় না। আম্মু আম্মু, কি হয়েছে মা? মা আমি সিলেটে যাব। এরপর সব খুলে বলে তার মাকে। বুঝলাম। তা তোর বাবাকে কি বলবি? তুমি ম্যানেজ করো না প্লিজ। ওকে, দেখি। আচ্ছা চল একটা প্ল্যান করি। কি প্ল্যান আম্মু? শোন, ওখানে গিয়ে তোর খালার বাসায় উঠবি। তারপর তোর বাবাকে বলবি আমি এখান থেকে অ্যাডমিশন কোচিং করব। তানহা আছে ওখানে, একসাথে যাওয়া আসা করবি। বেশ হবে, তাই না? হোয়াট এ আইডিয়া আম্মু, লাভ ইউ। আই লাভ ইউ টু মাই সুইট মামনি। আসলে নীলা আর ওর মায়ের সম্পর্কটা অত্যন্ত মধুর। অনেক মেয়ের মায়ের সাথে এরকম ভাব থাকে। আপনাদের কারো এরকম মা থাকলে অবশ্যই বলবেন কমেন্টে। এরপর প্ল্যান অনুযায়ী চলে যায় সিলেটে। সেখানে তার ছোট মামনি, খালু আর তার সমবয়সী এক বোন যার নাম তানহা আছে। বাসে উঠলে পরের দিন গিয়ে বাস স্টপে নামে। এরপর তার বোন নিতে আসলে তার সাথে চলে যায়। হ্যালো মামনি, কেমন আছো? আমি ভালো মা, তুই? মামনি তুমি কিন্তু আরো মোটু হইছো। সে কথা বলিও না, বসে বসে শুধু গিললে তো হবে না। কি বললা তুমি? আমি গিলি আর তুমি বসে থাকো মনে হয়? দিন দিন ডায়েট কন্ট্রোল না রেখে বাড়াচ্ছে আর আমাকে বলতে আসছে এখন। নীলা চল উপরে, এদের ঝগড়া থামবে না এখানে। দেখলি আমি এসেই বাজাই দিলাম ঝগড়া। এখন দেখবি আরো কত ঝগড়া লাগে। রাতে দুজনকেই ঝগড়া শেখাবো। আল্লাহ গো, তুই পারিস নীলা? ওই, আমি না পারলে কি তুই পারবি? আচ্ছা বলতো, এখন হঠাৎ তোর জেলার কোচিং বাদ দিয়ে এখানে কারণটা কি? কোনো কারণ নাই, এমনিতেই তোর সাথে থাকবো তাই। ওই দেখ দেখ, আমার সামনে কোনো রকম চালাকি চলবে না, সত্যি করে বল। ইমরানের কথা বলছি না তোকে। ওই খ্যাতটা তো কি করছে হাদারাম? ওকে সেদিন অনেক অপমান করি জন্মদিনে, তারপর থেকে অনেক খুঁজেছি আর পাইনি। এই চিঠিটা পাইছি শুধু। নীলা একটা মা কিভাবে এরকম হতে পারে? এরা মা না, অন্য কিছু। বাদ দে, আমাদের কাজ ওকে খুঁজে বের করা। তাই করতে হবে। এরপর কোচিং, বাসা, শহর সব জায়গায় খুঁজেছে, কিন্তু কপাল খারাপ, কোথাও পাইনি সেই আইডি থেকে কোনো সিগন্যাল। এদিকে আস্তে আস্তে দিনও যেতে থাকে। ভর্তি পরীক্ষা, অনার্স সব শেষ। ইমরানের কথা মনে করতে করতে যে কিভাবে 4টা বছর কেটে গেল নীলার জীবন থেকে। মাঝে মাঝে এসব মনে করে অনেক হাসে নীলা। এতদিন যে খোঁজেনি তা কিন্তু না, প্রতিটা দিন যেখানে গেছে সেখানেই খুঁজে বেরিয়েছে, কিন্তু পায়নি। দেশের প্রায় সব জায়গায় খুঁজেছে নীলা। মাঝে মাঝে ভাবে যে সামান্য দেশের মানুষগুলোর মাঝে নিজের ভালোবাসাকে খুঁজে পাচ্ছে না, তাহলে কি ভালোবাসলো সে? নীলামা, ওর তাড়াতাড়ি, আজ তোর ইন্টারভিউ না? আজ নীলা জবের ইন্টারভিউ দিতে যাচ্ছে। জীবনে যাই হোক কখনো পড়াশোনার সামনে মাথা নত করেনি, তাই আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ আম্মু, উঠতেছি। আয় নাস্তা খেয়ে নে। ওফ আম্মু, সকালে ডিম খেয়ে গেলে ইন্টারভিউ ডিম পাবো। চুপচাপ খেয়ে নে। ওকে ওকে। আম্মু আম্মু গেলাম আমি, বাবা কোথায়? এই যে আমি এসে গেছি। চললাম, বাই। ওকে, সাবধানে যাস। ওকে। এরপর তানহাকে ফোন দেয় নীলা। হ্যালো, কই তুই? এই তো বের হলাম, তুই কোথায়? আমিও বাইর হইছি। ওকে আয়।
এরপর তারা গন্তব্যে গিয়ে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতেছে। একটু পর তানহার ডাক এলো। সে নীলাকে রেখে চলে গেল ভিতরে, আর 15 মিনিট পর ফিরে এলো। কি হইল ভেতরে? চাকরির কি হইলো জানি না, তবে ক্রাশ খাইছি রে। হয়েছে থাম, তোর বয়ফ্রেন্ড জানলে আত্মহত্যা করবে, এমনিতেই যে ঢুঙি সে। ওই আমার বিএফ কে নিয়ে বাজে বলবি না। আর যাই বলিস অফিসের বস সেই দেখতে। এই অফিসে কাজ করতে পারলে জীবন ধন্য হবে রে। যে একটা মানুষ যে কি করে এতটা গোছালো হতে পারে তা আজ প্রথম দেখলাম। অল সাইড পারফেক্ট। আমার বিএফ না থাকলে এখানে প্রপোজ করতাম। হয়েছে হয়েছে থাম, আমার সিরিয়াল আসছে, আমিও গিয়ে দেখে আসি তোর ক্রাশকে। আসবো স্যার? জি আসেন। ভিতরে গিয়ে নীলাও ক্রাশ খেয়ে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছে সে। ও হ্যালো, মুখ বন্ধ করেন, মশা ডুববে তো ভিতরে। সরি। আসসালামু আলাইকুম স্যার। আপনি তোতলা নাকি? কই না তো, এমনি কিরকম লাগতেছে। ও ফাইলগুলো দিবেন নাকি এরকম করে সারাদিন বসে থাকবেন? ইচ্ছা করে তো বসে। সরি, কিছু বললেন? না স্যার না, এই নেন ফাইল। সব ঠিকঠাক। এখন বলেন, আপনার ব্রেকআপ হয়েছে কত বছর আগে? এসব কিরকম প্রশ্ন স্যার? ওরকম প্রশ্ন বলেন দেখি। 4 বছর। ওকে ফাইন। আরো প্রেম করবেন নাকি? না। ওকে, এখন আসতে পারেন। কাল সকাল থেকে কাজে জয়েন করবেন। এটা কি হইল? সাবজেক্টের কোনো প্রশ্ন না করেই চাকরি? এরকম হলে আগে বলতেন, তাহলে 4-5 দিন ঘুম বাদ দিয়ে পড়তাম না। কি করতেন তাহলে? মুভি দেখতাম। গুড। এরপর নীলা চলে আসে বাইরে। কি রে, এতক্ষণ কি হইল? সেই কথা আর বলিস না। এরপর সব খুলে বলল। স্যার তো মনে হয় ফিদা হয়ে গেছে তোর জন্য। ধ্যাত, তা না, এমনি হয়তো এসব বলছিল। হ্যাঁ হ্যাঁ, অপরিচিত কাউকে কেউ এমনি এরকম প্রশ্ন করে, তাই না? বাদ দে, চাকরি তো হইছে। বাসায় চল, মা তোকে আমাদের এখানে যেতে বলেছে। ওকে চল, তোমার তো চাকরি হইল, তাই বেশ মজাতেই আছেন। আমার কপালে কি যে জোটে। ঠিক যেখানে লেখকের কলম থেমে গেছিল সেখান থেকে জন্ম নেয় আরেকটা নতুন গল্পের। আসলে পৃথিবীটাই এরকম, যেখানে কিছু সমাপ্তি ঘটে সেখান থেকেই আবার নতুন কিছু শুরু হয়। বাসায় এসে কলিং বেল বাজালে নীলার আম্মু এসে দরজা খুলে দেয়। আম্মু, আম্মু চাকরি হয়ে গেছে। ওই ওই ছাড় আমাকে, পড়ে যাব তো। কিচ্ছু হবে না। নীলা ছাড়, এখন পরে মজা করিস। তোর পিছনে তেলাপোকা, দেখ দেখ। কই কই? নাই, চলে গেছে। হারামি, ভয় দেখাস আমাকে? শুধু রুমে চল, মজা দেখাবো এখন। ও মামুনি, দেখো না তোমার মেয়ে কিরকম ট্রেড দিচ্ছে। ওরা না, যা রুমে গিয়ে ফ্রেশ হ। ওকে। এরপর দুজনে উপরে চলে যায়। তানহা এখানে আয়, দরজা লাগিয়ে। দরজা লাগাবো কেন? ও তুমি বুঝবে না শোনা। ওকে, এখন বল। এরপর নীলা মোবাইলে লুঙ্গি ড্যান্স গান চালু করে তানহাকে নিয়ে শুরু করে দেয় উড়াধুরা ড্যান্স। ওই, এগুলো ড্যান্স দিচ্ছিস নাকি মারপিট করতেছিস? হ্যাঁ, দুটোই। দুজনে অনেক ক্লান্ত ড্যান্স করে। তানহা তুই ওয়েট কর, আমি গোসল সেরে আসি। না, সেটা হবে না, একসাথে গোসলে যাব। এরপর সেখানে আবার আরেকবার তাদের মারামারি লেগে যায়। তখন আমি তেলাপোকার ভয় দেখাইছো না শোনা। এখন সারাদিন ভেতরে থাকো গো, দরজা আর খুলে দিব না। ওকে বাবু, আমি মুভি দেখি। ভিতরে তুমি তো জানো না গো, ভিতরে মুভি দেখার মজাই আলাদা। তাই বুঝি, দেখো তাহলে। ওকে। থাক, বার হয়ে আয়। এখন খুললি কেন? সারাদিন না রাখবি? সারাদিন রাখলে অসুস্থ হবি, তখন তো ওষুধ আমার বাবাকে কিনে দিতে হবে, তাই দরকার নাই। কি সেভিং পার্সন আসলো, নিজে সারাদিনে কত হাজার খরচ করে তার নাই ঠিক, আর এখন আসছে। হ্যাঁ, হইছে হইছে, এখন আর নিচে যাই, ফ্রিজে ফুচকা আছে, খাবো চল। তাই নাকি? চল তাহলে। আসলে সমবয়সী বোন থাকলে যা হয় আর কি। বিকেলের দিকে তানহার ওর কনফার্মেশন মেসেজ আসে, সেও অনেক খুশি। রাতে দুজনে খেয়ে ছাদে চলে যায়। তানহা, বল। জানিস, দিনগুলো না সুন্দর হাসি ঠাট্টা তামাশা ফাসলামিতে কেটে যায়, কিন্তু রাত হলেই আর থাকতে পারি না, খুব মনে পড়ে যায়। আসলেই রে, রাতগুলোই এরকম। রাতগুলো দিনের বাইরের আবরণ ভেদ করে ভিতরের মানুষগুলোকে বার করে দেয়, যার চিত্র দিনের বেলার থেকে সম্পূর্ণ আলাদা।
হুম। ঘুমাবো চল, কাল প্রথম অফিস, তাই লেট করা যাবে না। চল। এরপর রাতটা কেটে যায়। পরের দিন সবার কাছ থেকে দোয়া নিয়ে পা বাড়ায় অফিসের দিকে। অফিসে গেলে পিও নীলা আর তানহার ডেস্ক দেখাই দেয়। তারা দুজন পাশাপাশি কি কাজ করবে এসব সম্পর্কে তো তারা কিছুই জানে না। একটু পর পিয়ন এসে বলে স্যার আপনাদের দুজনকে ডেকেছে। এরপর চলে যায় সোজা বসের রুমে। স্যার আসবো? আসুন। মিস নীলা অ্যান্ড তানহা, কেমন লাগছে নতুন অফিস? বেশ ভালোই। আর বস তো আরো ভালো। তাই নাকি? তো কি দেখলেন ভালোর? এই তো পুরাই ক্রাশ। তানহা, আমি কিন্তু আপনার বস। ধ্যাত রাখেন তো, আমি বস টস বলতে পারবো না, ভাইয়া বলে ডাকবো প্লিজ। ওকে, তো যে জন্য ডেকেছি এ হচ্ছে তোমাদের ফাইল, এগুলো কমপ্লিট করে দিও। আপনার নামটা কি ভাইয়া? নাম শুনে কি হবে? ভাইয়া বলে ডাকবো, আর ভাইয়ের নামটা জানবো না? তাই, আমার নাম সাজিদ। ওকে, আর তুমি করে বলবো? যা ইচ্ছা বলিও। এখন যাও, কাজ করো। ওকে বাই। আর শোনো, বলেন। লাঞ্চ টাইমে একসাথে খাবো। ওকে ভাইয়া। এরপর যে যার কাজে মন দেয়। এদিকে লাঞ্চের টাইম কোন দিক দিয়ে চলে যায় তা সাজিদ বুঝতেই পারে না। ভাইয়া একটু সময় হবে কি? আমার ক্ষুধা লাগছে অনেক তো। ও সরি, আমার তো মনেই নেই। তোমরা আগে মনে করে দিবা না? আপনি যে মনোযোগ দিয়ে কাজ করতেছেন, কিভাবে ডিস্টার্ব দেই বলেন? ওকে চলো এখন। এরপর লাঞ্চ শেষ করে আবার সবাই যে যার কাজে চলে যায়। অফিস টাইম শেষ হলে বাসা চলে যায় সবাই। বাবা সাজিদ, তুমি যাবা না? প্রতিদিনই তো সন্ধ্যা পার করে যাও। আমজাদ চাচা, সবার বাসায় তাদের জন্য কেউ না কেউ অপেক্ষা করছে তাদের জন্য, তাই তারা অফিস ছুটি হলে চলে যায়। কিন্তু আমার বাসায় তেমন কেউ নেই। তাছাড়া ওরা যে টাইম দেয়, আমিও যদি তাই করি তাহলে তো ওদের আর আমার মাঝে কোনো পার্থক্য থাকবে না। চাচা, আপনি চলে যান, আমি কাজ শেষ করে চলে যাব। ওকে ঠিক আছে। এরপর সাজিদ কাজ শেষ করে সোজা চলে যায় পার্কের দিকে। সেখানে কিছু এতিম ছেলে মেয়ে আছে, তাদের সাথে গল্প করে রাতের খাবার খেয়ে বাসা যায়। এভাবে দিন চলে যায় ইমরানের। দেখলি বসকে কিরকম হাত করে নিলাম একদিনে। দেখলাম ট্যালেন্ট আছে তোর, আর তাই তো ওইরকম ঢ্যাঁড়সের মতো বিএফ চুটাইছিস। আরে ওটার কথা বাদ দে, ও থাকাও যে না থাকাও সে। সারা দিনে কি একটা বারও কল দিছে, কথা বলছে? আমার সাথে বলে নাই। ওর সাথে ব্রেকআপ করতেই হবে আজ। তা করিস পরে। ক্ষুধা লাগছে, খাবো চল। মামুনি খাইতে দাও, ক্ষুধা লাগছে। ওকে বস দিচ্ছি। জানো আজ কি করছে তানহা? কি? বসকে একদম পটিয়ে ভাই ডাকা শুরু করছে। তুমি বলো তো, ঠিক করছি না? এখন কাজে ভুল হলে বা লেট করে গেলে কিচ্ছু বলবে না। একদম ঠিক করছিস মা। এরপর খাওয়া শেষে ঘুম, আর ঘুম থেকে উঠে অফিস। আবার আগের দিনের মতো বসের রুমে চলে যায় তারা। আজ কিন্তু সাজিদ ডাকেনি, তারা নিজেই চলে এসেছে। ভাইয়া আসবো? আসো। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। তোমরা? কাজ করতে করতেই বললাম। আমরাও ভালো। ভাইয়া তুমি কি সবসময় কাজ করো এরকম? এছাড়া তো আর কিছু করার নেই জীবনে, তাই এটাই করি শুধু। জীবনে বলতে? ওসব তোমাদের বুঝতে হবে না। তো ভাইয়া কাল বাসায় গেছো কয়টায়? 9টার দিকে। এতক্ষণ কি অফিসেই ছিলা? মাগরিবের পর অফিস থেকে বের হয়েছি। এরপর কি করছো যে বাসা যেতে এত লেট হচ্ছে? তোমাকে জানা লাগবে না এত কিছু, নিজের কাজ করো, যাও। ভাইয়া আমি না তোমার বোন, আমাকে বলবা না? দেখো, কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করবে না, কাজে যাও, লাঞ্চে কথা হবে। ধ্যাত। এরপর নীলা তানহা চলে আসে। কি ভাব নিয়ে কথা বললো দেখছিস? আর তুই তারপরেও আগ বাড়িয়ে কথা বলছিস। আজব তো, কোথায় ভাব নিল? এখন ব্যস্ত আছে জন্য বললো যে লাঞ্চ টাইমে কথা বলবে। আচ্ছা একটা কথা বলতো, ভাইয়ার কি গার্লফ্রেন্ড আছে? এরকম ছেলের আবার না থাকে গার্লফ্রেন্ড? আসলে যে এর গার্লফ্রেন্ড হবে সে অনেক লাকি, তাই না? তোর মাথায় এসব চিন্তা কেন? কাজ কর চুপচাপ। এরপর লাঞ্চ টাইমে খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করে আবার কাজে লেগে পড়ে। আস্তে আস্তে অফিস সময়ও শেষ। আচ্ছা চাচা, আমাদের বস কি প্রতিদিন এরকম লেট করে বাসায় যায়? মা। তো লেট করার কারণ কি? উনি বলেন যে আমিও যদি কর্মচারীদের মতো একই সময় দেই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি? আর বাসায় কেউ নেই, তাই যতটা সময় পায় কাজে লাগায়। আর কি কি করেন উনি? এই তো প্রতিদিন পার্কে যাবে, এতিম ছেলেদের সাথে গল্প করবে, তাদের সাথে খেলে খাওয়া দাওয়া করে তারপর বাসায় যায়।
ওকে চাচা, ভালো থাকবেন, যাই তাহলে। ঠিক আছে মা, সাবধানে যেও। নীলা আসলে ছেলেটা অন্যরকম। যতই তার বিষয়ে জানতেছি ততই ব্যাপারটা ঘোলাটে লাগতেছে। প্রপোজ করবো না কি বলতো? ওই তুই না ভাইয়া বলিস? ভাইয়ের জন্য কি প্রপোজ করা যাবে না? ওই আমার কোন জন্মের ভাই? হ্যাঁ, আচিপ মানুষ তুই রে, যা ইচ্ছা কর। এরপর তারা আবার পরের দিনের জন্য প্রিপারেশন নিচ্ছে। অফিসে গিয়ে তানহা সোজা চলে গেল সাজিদের রুমে। হাই কেমন আছো? ভাইয়া, একটা কথা বলি। বলো। ধরো আমি যদি তোমায় প্রপোজ করি, তখন তুমি কি করবা? দেখো, এরকম মন মানসিকতা নিয়ে যদি এখানে আসো তাহলে আসতে পারো। এখন এটা অফিস, প্রেম করার জায়গা না। আর হ্যাঁ, আমি তোমাকে বোন ভাবে, অন্য কিছু না। আর এর থেকে বেশি কিছু বাড়াবাড়ি করলে এটা হারাবা। সো বোনের মতোই থাকো, এতে ভালো। ওকে। এটা বলেই তানহা চলে গেল নিজের ডেস্কে। নীলাকে সব খুলে বলতেই হাসতে হাসতে শেষ হো। এই কুত্তি, হাসিস কেন? হাসবো না তো কি করব? উচিত শিক্ষা হইছে তোর। আজকে যা প্রপোজ কর, হারামি একটা। হ্যাঁ হ্যাঁ। জিহবা বাকিয়ে ওয়াশরুমে চলে গেল তানহা। এরপর কাজ করতে করতে লাঞ্চের সময় চলে আসে। ভাইয়া, খাবো চলো। আমার ক্ষুধা নেই, তুমি যাও। সাজিদের কথা দেখে বোঝাই যাচ্ছে যে সে অনেকটা রেগে সে তানহার উপরে। ভাইয়া প্লিজ চলো না। যেতে বলছি তোমায়। তানহা ভয় ভয়ে চলে গেল। একটু পর নীলা গেল তার বসের রুমে। স্যার আসবো? হ্যাঁ নীলা, আসো। স্যার খাইতে চলেন না প্লিজ। আপনি না খেলে ওদিকে তানহাও খাবে না বলতেছে। প্লিজ চলেন না। ওই খাবে না কেন? বলতেছে ভাইয়াকে ছাড়া বোন খায় নাকি। প্লিজ চলেন। যদি এটাই ভাবো তাহলে এরকম কাণ্ড করতে না। ওটা ভুলে হয়ে গেছে, এখন চলেন তো। আর অরে দোষটা কোথায়? যে কোনো মেয়ে আপনাকে দেখলে ক্রাশ খেয়ে যাবে। আপনি হয়তো জানেন না আমাদের এখানে কত মেয়ে লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে। হয়েছে, চলেন তো এখন। এরপর খাওয়া শেষে চলে যায় যে যার কাজে। একটু পর পিয়ন এসে বলে গেল কাল মিটিং আছে, সবাই যেন তাড়াতাড়ি চলে আসে অফিসে। কাজ শেষ করে শেষে সবাই চলে যায় যে যার বাসায়। কি মা, তোমরা দাঁড়িয়ে যে, বাসা যাবা না? না চাচা, বসের সাথে যাব। কেন, কোনো কাজ আছে নাকি? না, এমনি। ওকে দাঁড়াও, আমি বলতেছি। তোমরা অপেক্ষা করতেছো? চাচা তাড়াতাড়ি আসতে বলেন। কি তানহা, বাসায় না গিয়ে এখানে কেন এখনো? তোমার সাথে যাব তাই। কিন্তু আমি তো এখনই যাব না, এখান থেকে পার্কে, তারপর রাতে বাসায় যাব। কেন, পার্কে কি স্পেশাল কেউ আছে নাকি যে আমরা গেলে সমস্যা হবে ভাইয়া? আরে তা না, ওকে চলো। আচ্ছা ভাইয়া, তুমি এতটা গোছালো কি করে? ও তাহলে এসব বলার জন্য সাথে আসছো? আরে তা না, বলো না ভাইয়া প্লিজ। চুপচাপ চলো। একটু পর তারা পার্কে পৌঁছে গেল। আর সাজিদ পার্কে যেতেই সব ছেলে মেয়েগুলো চলে আসলো। এরা কারা? কেন, দেখতে পাচ্ছ না? তা তো দেখতেছি, কিন্তু তোমার সাথে কি? এরাই আমার ভাই বোন, বন্ধু। আমার মতো এরাও একা, তবে পার্থক্য আছে। আমি আমার বাবা মাকে হারাইছি, আর এদের মা বাবা এদের ফেলে দিয়েছে। সমাজে এদের অধিকার নেই, কারণ এরা নোংরা ভালোবাসার ফসল। এটাই তো আমাদের দেশ। বুঝলাম। যখন ফ্রি থাকি আমি এখানে চলে আসি, এদের সাথে কথা বলি, খেলি, অনেক ভালো লাগে। চলো ওই দোকানে যাই। নীলা পাশে দাঁড়িয়ে শুধু দেখতেছে আর অবাক হচ্ছে। দোকানে কেন? ওখানে এরা প্রতিদিন 3 বেলা খায়, যা ইচ্ছা খায়। আমি রাতে এসে বিল দেই। ভেরি গুড ভাইয়া। আসলে যাদের এদের পাশে থাকা দরকার তারা থাকে না। মানুষ কেমনে পারে এত নোংরা হতে? কয়েকদিন আগেও দেখলাম যে ড্রেনের পানিতে বাচ্চার লাশ। তাদের কি একবারও মনে হয় না শিশুটা বড় হলে কি খেয়ে বেঁচে থাকবে? এগুলো কিন্তু তোমার আমার মতো ছেলেমেয়েরাই। ভাইয়া, কাল কি আছে অফিসে? সেটা কাল দেখিও। ভাইয়া, আমার না কিছুদিন ছুটি লাগবে। শুধু তোমার এই ম্যাডামের লাগবে না। স্যার, আমারও লাগবে। তো এরকম স্ট্যাচু হয়ে আছো কেন? মনে মনে কোনো একজনকে খুঁজে বেড়াচ্ছি তাই। ও তাই? তো কে, বয়ফ্রেন্ড নাকি? তো কতদিন থেকে খুঁজছেন? প্রায় 6 বছর। ও মাই গড, এতক্ষণ ধরে খুঁজছেন, পাননি? আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন বাসা চলে যান। ভাইয়া দাঁড়াও। দাঁড়িয়ে তো আছি, বুঝতে পারলো নাকি? ভাইয়া তুমিও না, নাও এইটা তোমার। কি এটা? আর কিসের জন্য? খুলে দেখিও পরে। আর বোনের তরফ থেকে ছোট্ট একটা গিফট। ওকে। এরপর যে যার বাসার দিকে চলে গেল। বেশ ভালোই লাগছিল, কিন্তু হেঁটে, তাই না?
ছেলেটার কাজগুলো দেখলে আরো আশ্চর্য হয়ে যায়। চল। এরপর তারাও বাসায় চলে আসে। ও আম্মু, আজ কি হয়েছে জানো? কি? তানহা প্রপোজ করছে বসকে। তারপর আর কি, দিল কথা শোনায়। তানহা কি বেশ ফাস্ট, নিয়ে এখন খেয়ে নে। আম্মু, ছেলেটা না অন্যরকম। কিরকম? আরে মামুনি, কাজগুলো না পুরোই আজব আজব। ওনার নাকি মা বাবা কেউ নেই, তাই কিছু এতিম ছেলেকে নিজের দায়িত্বে পড়ায়, খাওয়াই, আরো কত কি। এতে খারাপ কি? ভালোই তো। তো আমি কি খারাপ বলছি নাকি? তা না। আচ্ছা, একদিন নিয়ে আসিস বাসায়। ওকে, আনবো। এরপর যে দুই বোনে চলে যায় ছাদে। আচ্ছা তানহা, আমার না আমাদের বসকে দেখে ইমরানের কথা মনে পড়ে যায়। কেন? আরে কথাগুলো না কিরকম ওর মতোই, মাঝে মাঝে মনে হয়, আবার মনেও হয় না। কারণ ইমরান তো এরকম না, ওকে ভালো করেই চিনি আমি, কোনোভাবেই এরকম গোছালো হওয়া সম্ভব না। তা ঠিক। আবার দেখ, চাচা বলছে যে বসের কেউ নেই, কিন্তু ইমরানের তো বাবা আছে, খটকাটা এখানেই। নীলা, একটা কথা বলি। বল। তুই ইমরানকে ভুলে যা, এটাই ভালো হবে। দেখ, ও কোথায় আছে, কেমন আছে তা আমরা কেউ জানি না, তাই ওর আশা ছেড়ে দে, নতুন করে শুরু কর সবকিছু। প্লিজ নেক্সট টাইম আর এইটা বলবি না। ঘুমাবো, চল। এরপর ঘুমায় আর ঘুম থেকে পরের দিন উঠে চলে যায় অফিসে। চাচা, সবাই আসছে? হ্যাঁ বাবা। আজকে কনফারেন্স রুমে সবাইকে যেতে বলেন, আমি আসতেছি একটু পর। একটু পর সবাই চলে আসলো। হ্যালো গাইজ, অ্যাটেনশন প্লিজ। কাজ তো অনেক হলো, এবার একটা আনন্দ মজা করা দরকার, তাই ঠিক করেছি আগামী বুধবার আমরা ঘুরতে যাব বান্দরবনে। কি তোমরা প্রস্তুত তো? ইয়েস স্যার। সো গাইজ, লেটস এনজয়। আশা করি এখনো 2 দিন বাকি আছে, এই 2 দিন সবাই সবার কাজগুলো সেরে ফেলবেন, আর বুধবার ঠিক 7টায় অফিস চলে আসবেন। ওকে। সবাই সবার কাজে চলে গেল। নীলা, দেখ, স্যারের ফিলিংস আছে, বলতে হবে। ঠিক বলছিস। দাঁড়া, বসের রুম থেকে আসতেছি। ওখানে কেন আবার? আহা, ওয়েট কর না, ভাইয়া আসবো। আসো। একটা রিকোয়েস্ট রাখবা প্লিজ? কি বলো আগে, তারপর ভেবে দেখবো। ঘুরতে যাওয়ার সময় আমার পাশে বসতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, যদি সকলের সিট আগেই ফিল আপ হয় তো বসবো, বাট সিট কম পড়লে সরি। ওকে, থ্যাংক ইউ। কি হইল রে ভেতরে? কি আর হবে, স্যারকে পাশে বসানোর টিকিট নিলাম। গুড। এইভাবে আস্তে আস্তে যাওয়ার দিন চলে আসে, সবাই যথাসময়ে পৌঁছে যায়। তানহার সামনে দেখ। কি রে, সামনে? ও মাই গড, কি এটা? আমাদের বস? গিটার, ক্যামেরা, কি এসব? মনে হচ্ছে মজা ভালোই হবে। হ্যালো, হাউ আর ইউ? ফাইন স্যার, আপনি? ভালো। শোনো, আমাদের জার্নি কিন্তু টোটাল 14 ঘন্টার। এই 14 ঘন্টা, এই টোটাল সময়টা অনেক মজা হবে। চাচা কই আপনি? বাবা, আমি রেডি। ওকে, তাহলে গাড়ি ছাড়তে বলেন। সবাই শোনো, কেউ কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনবে না। মোবাইলের গান তো প্রতিদিন শুনি, আজ না হয় অন্যের খালি গলায় গান শুনবো। এখানে যার গলা শুনতে ইচ্ছে করবে আমাকে বলবা, সে যদি গান নাও পারে তবুও নিম্ন 6 লাইন গাইতে হবে। ক্লিয়ার সবাই? তো আগে আমি শুরু করছি একটা গান দিয়ে, এরপর তোমরা শুরু করবা। ওকে। এরপর সাজিদ আস্তে করে গিটার হাতে নিয়ে সুন্দর একটা সুর তুলে বলতে শুরু করলো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাহি গো, সে জনমে তোমাকেই চাইব, যদি আরেক জনম আমি পাহি গো, সে জনমে তোমাকেই চাই গো। এভাবে সম্পূর্ণটাই শেষ করলো। আর একটা হবে, আর একটা। আরে না, এখন আমি রিকোয়েস্ট করব আমাদের চাচাকে একটা গান বলতে। চাচা, আজ না করতে পারবেন না। ইয়া। চাচা শুরু করেন। এরপর চাচা শুরু করলো মাইলসের ফিরিয়ে দাও গান। কি চাচা, কাকে বলতেছেন এই বয়সে প্রেম প্রীতি করে দিতে? সবাই তো হাসতে হাসতে শেষ। কই, কাউকে না তো, এমনি গান বললাম আর কি। বুঝছি চাচা, এই বয়সে কাকে মন দিলেন? স্যার, আমাদের সকলের থেকে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি কিভাবে এই কম বয়সে একটা কোম্পানির মালিক হলেন? মানে আপনার জীবনী নিয়ে জানতে চাই। ওটা শেষে বলবো,
এখন গানের পর্বটা শেষ হোক। এই তানহা শোন। নীলা তানহা কানে কানে বলতেছে। কি বল? যে গানটা স্যার বললো সেটা ইমরানের খুব ফেভারিট। আমাকে সে অনেকবার শুনিয়েছে, কিন্তু ইমরান গিটার বাজাতে জানে না। তোর ওসব কথা রেখে সামনে তাকা। স্যার প্লিজ এখনই বলেন না আপনার জীবন সম্পর্কে। খুব জানতে ইচ্ছে করে যে একটা মানুষ কিভাবে এতটা গুছালো হতে পারে। আসলে এসবের পিছনে আমার গার্লফ্রেন্ডের অবদান। তার সাথে দেখা হলে একটা ধন্যবাদ দিব। আর তার করা অপমান আর যেদিন আমি আজ তোমাদের সামনে কত কষ্ট করতে হয়েছে এই জায়গাতে আসতে, সেটা আল্লাহ আর আমি জানি। বাদ দেয় ওসব কথা, বাকিটা পরে বলবো। ও মা গো, গার্লফ্রেন্ডের হাত তো ভাইয়া এখনো আছে নাকি? নেই, তবে চোখ বন্ধ করলেই দেখতে পাই। তো এখন আমার প্রশ্ন নীলার কাছে, আর সে তার ব্রেকআপের গল্প বলবে। এরপর মিস্টার খালিদ আপনি রেডি থাকবেন। আপনাকে এমন কিছু বলতে হবে যেন সবাই হাসে। আসলে আমার বিএফের নাম ইমরান। নিজেই একদিন ভুল করেছি আর সে চলে গেছে। কি ভুল করেছিলেন? অপমান করেছিলাম। এরপর 6 বছর ধরে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। বাবা, এত ভালোবাসা, তার জন্য যদি ফিরে আসে, এখন তো কি করবেন? 2 গালে থাপ্পড় দিব। কেন? আমাকে এত বছর কষ্ট দেওয়া শাস্তি পাবে না? এত রাগ তার উপর? তো খালিদ সাহেব, এখন আপনার পালা। স্যার একটু সময় দেন, ঠিক করে নেই কোনটা বলবো। ওকে, 1 ঘন্টা বিরতি দিলাম। চাচা খাবার দেন সবাইকে। এরপর সাজিদ গিয়ে সোজা তার সিটে বসে পড়লো, মানে তানহার পাশের চেয়ারে। ভাইয়া তোমাকে কিন্তু সে লাগছে আজ। তাই? তোমরা দুইজনও কম না কিন্তু। খাওয়া শেষ, সবাই রেস্ট নিচ্ছে আর সাজিদ এক ধ্যানে বাইরে তাকাচ্ছে। স্যার বাইরে কি দেখেন? কিছু না, এমনি একটা শহর দেখি। আপনার রিলেশনের কথা কিন্তু জানতে পারিনি এখনো। সেই মেয়েকে দেখতে ইচ্ছে করে যে কিনা আপনার মতো কাউকে পেয়েও অপমান করেছে। হয়েছে, আর দেখতে হবে না। খালিদ সাহেব শুরু করেন। সবাই দেখেন না কিরকম গুমরা মুখ হয়ে বসে আছে। আমি যেটা বলবো সেটা কেউ শুনে হাসতে হাসতে অজ্ঞান হলে আমার কোনো দোষ নেই স্যার। কি যে বলি কিছুই বুঝতেছি না। কিছু একটা বলেন স্যার। খালিদ সাহেবের ক্রাশ মিস সীমা। আচ্ছা তাহলে শুরু করি। গ্রামে পরিবেশ কিরকম সেটা আশা করি সবাই জানে। গ্রামে সব মানুষের ঘরে টয়লেট থাকে না, তাই যাদের টয়লেট থাকে না তারা তাদের কাজ সারার জন্য আসলে বাস বাড়িতে বেছে নেয়। এর মধ্যে কিছু মানুষ আছে যারা আবার নিচে কাজ চালাইতে পারে না। কাজ চালানোর জন্য তারা বিভিন্ন গাছে উপরে ওঠে। তো এক লোকের অভ্যাস হচ্ছে যে গাছে উঠে সিগারেট খাওয়া, টয়লেট সারা। প্রতিদিনের মতো সেই দিন বাঁশ বাড়িতে গেল। সেদিন এক অন্যরকম কিছু ঘটেছে। কি রকম? সবাই আগ্রহ নিয়ে শুনতেছে আসলে কি হতে চলছে। সেই দিন তিনি চারপাশ দেখে সুন্দর গাছে উঠে গেল। তারপর আস্তে আস্তে সিগারেটের টান আর কাজ শুরু করে দিল। এদিকে এক বৃদ্ধ আবার নিচে এসে বসে পড়েছে। উপরে যে কেউ একজন আছে তার লক্ষ্যই করেনি। এদিকে উপরের জন ও নিচের জনকে দেখে নাই, তাই যে যার মতো কাজ করতেছে। উপরের জন তখনও শুরু করতে পারে নাই, তাই জোরে জোরে চাপ দেওয়ায় গাছ নড়তে শুরু করেছে। এটা আবার নিচের জন দেখে উপরে যেই তাকাইছে, ঠিক সেই সময় জিনিস এসে তার মুখে চোখে পড়ে। উপরের জন তখন বুঝতে পারে নাই যে নিচে কি হচ্ছে, তাই সে কাজ চালাতে লাগলো। আর নিচের জনের মুখ শেষ। কোন রকমে নিচের জন মুখ তুলে বলল, ওই থামবো নাকি লাঠি নিয়ে গাছে উঠবো। এটা শুনে উপরজন নিচে তাকায়, দেখে যা কাজ এতক্ষণে সেরে ফেলেছে সে। আর কে পায় তাকে, এক লাফ দিয়ে গাছ থেকে দিয়ে দৌড়। আর নিচের জন বলতেছে, হারামজাদা কি খাস তুই, এত টোক আর কি গন্ধ। গাছ উঠে তোর টয়লেটের দৃশ্য আবার এক ভাই দূর থেকে অপমোবাইল দিয়ে ভিডিও করেছে। এরপর পুরো গ্রাম প্রচার। কি শোনালেন ভাই? এরপর অন্য পর্ব শুরু হয়ে গেল। যে যার কাছে ইচ্ছা গান শুনতে যাচ্ছে আর সাজিদ সুন্দর করে গিটার বাজিয়ে যাচ্ছে, যা শুনে সবাই মুগ্ধ। এর মাঝেই তারা দুপুরের খাওয়া শেষ করে দিয়েছে। শোনো সবাই, আর অনলি 5 ঘন্টা রাস্তা আছে। এই সময়টা সবাই একটু রেস্ট নাও। এরপর যে যার সিটে, সাজিদও গেল তার সিটে। একদিকে 3 সিট হওয়ায় সাজিদ, নীলা, তানহা তিনজন একসাথেই সাজিদের পাশে। নীলা জানালার পাশে বসে সাজিদ বাইরের শহর দেখতেছে। সে কতই ব্যস্ত না সবাই, যে যার গন্তব্যে ছুটছে। হয়তো কারো মায়া টানছে তাদের। এদিকে ঘুমের মাঝে নীলা মাথাটা সুন্দর করে সাজিদের কাঁধে দিয়েছে, যা সাজিদের মনে অন্যরকম ভালো লাগে। ইচ্ছা করে হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু ধরতে গিয়েও কোথায় যেন বাধা পাই সে, তাই আর দেওয়া হয়ে ওঠে না। কি যে মায়াবী লুক একটা তার, যা দেখে যে কোনো ছেলে ক্রাশ না খেয়ে থাকতে পারবে না। সাজিদেরও এর ব্যতিক্রম হবে না। এই যে ভাইয়া, কি দেখতেছো এইভাবে? কই কি? তাই নাকি? শুধু নীলা না, ঘুমাইলেও সবাইকে নিষ্পাপ লাগে। তাই নাকি? কই, আগে তো জানতাম না। তুমি একটু ঘুমাও তো দেখি কিরকম নিষ্পাপ লাগে।
ভাইয়া তুমিও না? এর মধ্যেই নীলা উঠে যায় এদের কথাবার্তায়। সরি, আমি ভুলে মাথা দিয়ে ফেলেছি স্যার, ক্ষমা করবেন। সমস্যা নেই, তুমি এভাবে ঘুমাইতে পারো। না, আর ঘুম আসবে না। তাই তাহলে একটা গান শোনাও। ঘুম থেকে উঠে কেউ গান বলার মুডে থাকে নাকি? তাই এই যে নাও পানি, আর ফ্রেশ হয়ে এদিকে আসো, আমি বাকিদের অবস্থা দেখে আসি। ওকে। সবার কি অবস্থা, ঠিক আছেন তো সবাই? স্যার সবাই ঠিক, শুধু মোটু ভাইয়ের একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার চাপ দিচ্ছি আর মোটু ভাই সহ্য করে রাখতে পারছে না, যখন তখন ড্রাম ফেটে যাবে। মোটু ভাই আর একটু সহ্য করেন, আমি ড্রাইভারকে বলছি কোন হোটেল থেকে গাড়িটা পার্ক করতে। এরপর নিজের সিটে চলে এলো। রাত 11টার দিকে তারা গিয়ে রিসোর্টে উঠে। এরপর সবাই রুমে, আর সাজিদ বাইরে এসে রাতের আকাশ দেখতেছে, যা তানহার চোখে পড়ে। কি দেখতেছো ভাইয়া? এই তো তারাগুলো দেখি। দেখো সবগুলোকে স্থির দেখাচ্ছে, কিন্তু কেউ স্থির না, যে যার নিজের বেগে ছুটছে। দিন শেষে আবার সেই একই জায়গায় মিলছে। কি অদ্ভুত, তাই না? ভাইয়া একটা কথা বলি। বলো। তারাগুলো কিন্তু কাউকে কেন্দ্র করে ছুটছে, কিন্তু আমাদের মাঝে এমন কেউ কেউ থাকে যারা কিন্তু কোনো কেন্দ্র ছাড়াই ছুটে চলেছে। কে বলেছে তোমাকে? তাদের একটা কেন্দ্র থাকে, তা অন্য কেউ জানে না। তো ভাইয়া, বোন হিসেবে একটা জিনিস জানতে চাই, না করবা না? কি? তোমার জীবনে কি কি আছে আর কি কি নাই, আর তারা কোথায় গেছে সব? কি হবে শুনে? ভাইয়া প্লিজ। কেউ নেই আমার, তার থেকে 5 বছর আগে চলে আসছি। কেন? সৎ মায়ের প্যারা সহ্য করতে পারছিলাম না, তাই। আসলে আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম, যেমন নীলার বয়ফ্রেন্ডটা, সেই চলে গেল সৎ মায়ের প্যারাই, আর খোঁজ মিলল না। খুঁজি নেই তাকে। কি বলো, খুঁজে নাই? এমন কোনো জায়গা বাদ রাখি নাই শহরের, কিন্তু পাইনি। এখন নীলা খুঁজে বেড়াই তাকে, প্রতি রাতে কাঁদে ওই ছেলের জন্য। আমি যদি বলি ছেলেটা ওর সামনেই। হোয়াট ভাইয়া, আমি কিন্তু মজা করছি না, সিরিয়াস। আমিও মজা করছি না। দেখো এটা, আইডি বার করে দেখালাম। মানে কি এসব, কেমনে কি করে হলো? আমি স্বপ্ন দেখছি না তো? না, সেসব কথা কত মানুষের শুনে যে এই পর্যায়ে আসছে। আগে বলো, এত স্মার্ট কি করে হলে? সেই স্কুল জীবন থেকে ক্ষেত নামটা শুনতে শুনতে তিক্ত হয়ে গেছে, তাই ভাবছি যে আগে নিজেকে বদলাবো, এরপর একটা পার্ট টাইম জব নিয়ে শুরু করে দিয়ে পড়াশোনা। আর নিজেকে বদলানোর কাজ কোনো দিন না খেয়ে থাকতাম, তারপরও বাজার থেকে উন্নত মানের ড্রেসগুলো কিনে আনতাম। এরকম কত রাত যে মুড়ে খেয়ে পার করে দিয়েছি। এরপর আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ে গন্ডি পেরিয়ে এই জায়গায় এসেছি। কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছ? স্টার্ট। মানে আমাদের সামনেই ছিল এতদিন? আর তোমার ডিপার্টমেন্টেই, কিন্তু কোনোদিন তোমার চোখে ধরা দেই নাই। পরীক্ষার সময় 2-1বার দেখা হতো, কিন্তু তেমন লক্ষ্য করো নাই। তোমরা আর এক বড় ভাইয়ের সহযোগিতায় এই কোম্পানিটা খুলি। ওয়েট, ক্লাস টপার কি তুমি সেই সাজিদ? যে কিনা সপ্তাহে একবার ক্লাস করে, ক্লাস টপার? কি আজব, তাই না? আমি নীলাকে বলতেছি সব। ওই থামো, এখন কিছু বলবো না, দেখবো নীলা চিনতে পারে কিনা। দেখো ভাইয়া, নীলা এইভাবে কোনোদিনও দেখেনি তোমায়, তাই চিনতে পারবে না। মনে মিল থাকলে না দেখেও চেনা যায়। জাস্ট ওয়েট করো। তোমরা কি ভাবছো আমি তোমাদের চিনি না? সে ভার্সিটি থেকেই দেখে আসতেছি তোমাদের। অনেক রাত হয়েছে, ঘুমাইতে চাও? ওকে, গুড নাইট। শোনো। বলো ভাইয়া। প্রমিস করো কখনো বলবা না নীলাকে? ওকে, বাট কখনো যদি জানি তখন? জানবে না। গুড নাইট। আর ভাইয়া, নাম এটা কেন তোমার? নীলা বা কেউ যাতে জানতে না পারে। এরপর যে যার রুমে চলে গেল। কি কথা বললি বাহিরে? মানে তুই ঘুমাস নাই? না, কি কথা হয়েছে বল। ওসব এমনি কথা বললাম, কেন না ঘুমিয়ে বাইরে আছে এসবেই, এছাড়া কিছু না। তুই মিথ্যা বলবি না বললাম। তানহা মনে মনে ভাবতেছে নীলা সব জেনে গেল নাকি। আর অন্যদিকে ইমরান মানে সাজিদ ভাবছে তানহা কি রাখবে তার কথা। আরে নীলা, এমনি ভাইয়ার সম্পর্কে কথা বললাম, তোর যদি বিশ্বাস না হয় তাহলে গিয়ে জিজ্ঞেস করে দেখ। আমার না কেন জানি মনে হয় ইমরান আমার আশেপাশেই আছে, কিন্তু খুঁজে পাই না। এসব তোর মনের ভুল, রাত হইছে, ঘুমা এখন। এরপর সবাই ঘুমিয়ে পড়লো যে যার মতো। আর অন্যদিকে সাজিদ ভাবতেছে নীলাকে সত্যিটা বলবে কিনা। যে এতটা ভালোবাসে, এত বছর ধরে কষ্ট করে খুঁজতেছে, তাকে কি কষ্ট দেওয়া ঠিক হবে? না, আমার মতোই আমি চলি, দেখি চিনতে পারে কিনা। পরের দিন সবাই ঘুম থেকে উঠে কফি খাচ্ছে, কিন্তু তাদের বসের কোনো খোঁজে নাই ওঠার। নীলা গিয়ে দেখতো ভাইয়া ওঠে না কেন এখনো। কেন,
তুই যাইতে পাস না? যা না প্লিজ, এখন যাইতে চাস না, কিন্তু পরে যখন শুনবি সব তখন তো দৌড়ে যাবি, কুত্তে একটা। ওই কিছু বললি তুই? কই না, না তো, তুই গিয়ে দেখ না প্লিজ। নীলা গিয়ে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কোনো খবর নাই কারো। একটু পরে সাজিদ উঠে গেল। কি হলো, ধাক্কাচ্ছেন কেন? উঠবেন না নাকি? না, ঘুমাবো সারাদিন। ওসব বাদ দিয়ে বাহিরে আসেন, সবাই বাহিরে অপেক্ষা করতেছে আপনার জন্য। সবাই করতেছে, আপনি করতেছেন না? সবার বাহিরে আমি নাকি? কথা থেকে আগের মতো বেশি বলেন। কিছু বললেন? কই না তো। চুপ করেন, ফ্রেশ হয়ে বাহিরে আসেন, আর আমি বেশি কথা বলি না, বুঝছেন? একটু পর সাজিদ সকলের সাথে যোগ দিল। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। তো বলো, কার ঘুম কেমন হলো? স্যার কি আর বলবো, আমাকে রাখছেন এই মোটুর সাথে। এই মোটুর জ্বালায় ঘুম আর ঘুমাও হয় নাই। মানে? স্যার সারা রাত বউয়ের মতো টর্চার করেছে। মানে? সবাই বিস্ময়ের চোখে তাকাচ্ছে। স্যার নেগেটিভ ভাববেন না, সারা রাত একবার হাত তুলে দেয়, একবার পা তুলে দেয়। গায়ে আর কি ওজন, কি খাস রে ভাই তুই, তোর বউ যে হবে তার জীবন শেষ। সবাই শুনে হাসতে লাগলো। তো সবাই রেডি হও, একটু পরে আমরা বের হব। ওকে। এরপর সবাই ফ্রেশ হয়ে নাস্তা সেরে বার হলো বান্দরবন দেখতে। তানহা দেখ কত সুন্দর না? আসলেই সুন্দর। স্যার ওখানে যাব। ওকে চলো, সবাই চলো ওই জায়গায়, সবাই গিয়ে সুন্দর মজা করতেছে। এই ভাইয়া, ডিএসএলআরটা কি এমনি আনছো? ছবি তুলো না? ও সরি, পোজ দাও, আমি তুলতেছি। বাহ, ছবি তো সুন্দর উঠতেছে। তা না, দেখে যাও। বাহ ভাইয়া, তুমি এত কিছু শিখলে কি করে? তা না, থামো তো। এভাবেই আনন্দ করতে করতে রাত হয়ে আসে। রাতে খাবার আর এক গানের আনন্দে মেতে উঠে সবাই। সাজিদ একাই গান গেয়ে যাচ্ছে আর সবাই তা উপভোগ করতেছে। খুব ভালো গান বলেন তো আপনি। ধন্যবাদ। এখন সবাই ঘুমাতে যাও, কাল দেখা হবে। গুড নাইট। গুড নাইট স্যার। পরের দিন আবার সে এরকম করেই কেটে গেল। এর পরের দিন বিকালের দিকে রওনা হয় বাসার উদ্দেশ্যে। স্যার ঝগড়া লাগছে পিছনে। কার কার? মোটু ভাই আর রনি সাহেবের। আহ, এরা 203 নাকি? সবসময় লেগেই থাকে। ঠিক বলেছেন, 203। স্যার আপনাকে একটা কথা বলি। বলেন। বাসা যেতে তো অনেক রাত হবে, দয়া করে কি পৌঁছে দিবেন বাসায়? আচ্ছা। ধন্যবাদ স্যার। শোনো সবাই, যাদের যাদের এনজয় করার ইচ্ছা আছে তার সামনে চলে আসো। এখন ওরা ধরা ডান্স হবে, যে যেমন ডান্স দিতে পারো। আসলে অফিসের বস ইয়ং ছেলে হলে যেরকম হয়, কোনো পিকনিকের আসল মজাই হচ্ছে এটা। বাবা আমি আছি। তো চাচা দেরি কেন, চলে আসেন। সবাই অনেকটা মজা করলো। রাত 2টার দিকে গাড়ি এসে ফিরলো সেই চিরচেনা অফিসের সামনে। আস্তে আস্তে সবাই নেমে সাজিদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাকি আছে শুধু তানহা আর নীলা। নীলা, আমার শরীরটা ভালো না, অসুস্থ অসুস্থ লাগছে, তোমরা একা যেতে পারবে না? এত রাতে কি করে যাব? ওকে চলো। জ্যোৎস্না রাতে বেশ ভালোই লাগছে নীলার পাশাপাশি হাঁটতে। কাছাকাছি বাসা হওয়ায় বেশিক্ষণ লাগেনি যেতে। নীলা যাও, তাহলে আমি গেলাম। গেলাম মানে? এত রাতে কই যাবেন আপনি? ভেতরে আসেন। রাগটাও দেখে আগের মতোই। দেখেন স্যার, আমার সামনে এরকম মনে মনে কিছু বলবেন না। আম্মু, ইনি হচ্ছে আমাদের বস। ও তুমি সাজিদ? আসসালামু আলাইকুম। মা ক্ষুধা লাগছে, খেতে দাও। তোমরা বসো, আমি দিচ্ছি। আসলে আন্টি, আমাকে যেতে হবে এখন। আরে বাবা, এত রাতে কোথায় যাবা? রিক্সা অটো কিচ্ছু পাবা না। আর বর্তমানে যা ছিনতাইকারীদের জ্বালা, তুমি আজ রাতটা থেকে যাও। না আন্টি, সমস্যা নেই, যেতে পারবো। মামুনি যেতে যখন চাইছে যেতে দাও। সামনে ফাঁকা জায়গা যে পেতনি থাকে সেটা তো তিনি আর জানেন না। যখন পিছু নিবে তখন নিজেই দৌড়ে চলে আসবে। কি কি বললা পেতনি? তানহা, খামোকা ভয় বাড়িয়ে দিচ্ছিস। বাবা যাও, টয়লেট ওইদিকে, শেষ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। সাজিদ আর কিছু না বলে ফ্রেশ হয়ে আসলো। তোমায় এনজয় কেমন করলি? সেই কথা আর কি বলবো মামুনি, যাদের এরকম বস থাকে তাদের এনজয় কি খারাপ হবে?
সাজিদ চুপচাপ খেয়ে নিল। এরপর নীলা সাজিদকে তার রুম দেখিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে সাজিদ ঘুমাচ্ছে, অন্যদিকে তানহা নীলা গল্প করতেছে। গল্প করতে করতে তারাও ঘুমিয়ে গেল। সকাল 8টার দিকে নীলার ঘুম ভাঙে, আর সেও শয়তানি করে তানহার ঘুম ভাঙিয়ে দেয়। অফিস বন্ধ, তাই তেমন তাড়াহুড়োও নেই, কিন্তু যা ঘটার তা তো ঘটে গেছে। জ্বরের কবলে সাজিদ একদম কাবু হয়ে বিছানায় শুয়ে আছে। না ইচ্ছা করছে উঠতে, না ইচ্ছা করছে ঘুমাতে, চুপচাপ শুয়ে আছে। একটু পর তানহা চা নিয়ে আসে। ভাইয়া ভাইয়া ওঠো, তোমার চা নাও। কিন্তু সাজিদের কোনো শব্দই নেই, সে যেন তানহার ডাক শুনলই না। এই ভাইয়া। বলো। তোমার কণ্ঠ এরকম লাগছে কেন? অসুস্থ নাকি? একটু সুস্থ, তবে ঠিক হবে। দেখি দেখি। ও মা, এটা একটু অসুস্থ। নীলা, এইদিকে আই। জোরে ডাক দিল নীলাকে। কি রে, কি হয়েছে? জ্বর আসছে সেই। বলিস কি? তুই গিয়ে নাস্তা ওষুধ নিয়ে আয়, আমি দেখতেছি। নীলাও মাথায় হাত দিয়ে দেখে ভীষণ জ্বর। আমি বাসা যাব, এখানে ভালো লাগছে না। কি বলেন? বাসা গেলে দেখাশোনা করার জন্য বউ আছে নাকি? তা নেই, এরকম জ্বর আমাদের জন্য ব্যাপার না, এমনিতে সেরে যাবে। চুপচাপ শুয়ে থাকেন। একটু পর তানহা নাস্তা ওষুধ নিয়ে আসলো। এরপর ধীরে ধীরে খেয়ে আবার শুয়ে পড়লো। তোমার শরীর খারাপ আর এই অবস্থায় বাসায় যেতে চাচ্ছ? বাসা গেলে খাইটা কি শুনি? সাজিদ চুপচাপ শুনতেছে কথা। এখন ঘুমান, আমি পট্টি দিয়ে দিতেছি। তার দরকার নেই, আপনারা মনে হয় নাস্তা করেন নাই, যা নাস্তা করে নেন। চুপ করেন তো। এরপর পট্টি দিতে লাগলো। যে কোনো ব্যক্তি অসুস্থ হলে তারা চায় যে তাদের ভালোবাসার মানুষটা তাদের সেবা করুক। সাজিদও তার ব্যতিক্রম না। পট্টি দিতে দিতে নীলার ঠান্ডা হাতটা সাজিদের চোখে পড়তেছে, আর সাজিদের মনে হচ্ছে যে তার হাতটা যেন শরীরের সব তাপ শোষণ করে নিচ্ছে। সম্পূর্ণ এক অন্যরকম অনুভূতি সাজিদের মনে খেলা করছে। তানহা শুধু বসে বসে দেখতেছে আর মনে মনে হাসতেছে। এত কাছে এরা, অথচ নীলা বুঝতেই পারছে না যে সে তার সেই চিরচেনা মানুষটার সেবা করছে। নীলা, আমার ভালো লাগছে না কিছুই, আমি বাসায় যাব। ভালো লাগতেছে না জন্যই রেখেছি এখানে। ধ্যাত। আচ্ছা সত্যি বলেন তো, মাথায় পট্টি দিয়ে দিতেছে, আপনার কি খারাপ লাগছে? না। তাহলে বললেন কেন ভালো লাগছে না? ঢং করেন আমার সাথে? কি হইল, চুপ কেন? আসলে আমি তোমাকে কষ্ট দিতে চাচ্ছি না। শেষ ছোটবেলায় বাবা মা মারা যায়, এরপর জ্বর হলেও জরুরি ওষুধ, এমনি এমনি জ্বর সেরে যেত, কখনো খেয়ে কাটতো, কখনো বা না খেয়ে কাটতো। আচ্ছা আপনার বাবার কি হয়েছে? ওসব বাদ দাও। আর একটা কথা শোনেন, আপনি আমার বস, সো আপনার জন্য কিছু করলে সেটা কষ্ট না, বুঝছেন? শরবত বানাই দিতে পারবা? শুধু শরবত না, আমি ভালো করেই জানি জ্বর হলে মানুষের কোনগুলো খাইতে ইচ্ছে করে। একটু পর সব নিয়ে আসতেছি। আর তানহা ফুচকা বানাতে গেছে, কি খাবেন তো? ওকে, তবে ঝাল একদম বেশি থাকতে হবে। চুপচাপ একটু শুয়ে থাকেন, আর ভুলেও ফোন হাতে নেবেন না। ফোনের রেডিয়েশন পড়লে জ্বর আরও বেশি হয়। জ্বর হলে কখনো চোখের সামনে নিয়ে ফোন টিপবেন না। ফোন থেকে যে রেডিয়েশন বের হয় তা অত্যন্ত ক্ষতিকর। আর চাপ নেবেন না মাথায় বেশি, যেমন জ্বর হলে বেশি পড়তে গেলে দেখবেন যে জ্বর আরও বেশি হইতেছে। আমার জ্বর আবার অন্যরকম, সারাদিন ভালো থাকি কিন্তু সন্ধ্যা হলেই শুরু হয়ে যায়, আর 9টায় শেষ। যাই হোক, সবাই নিজেদের আর কাছের মানুষদের খেয়াল রাখবেন। এখন রেস্ট নেন, আমি আসতেছি। একটু পরে নীলা চলে আসলো। এই নেন, এখানে শরবত, চালতার আচার একদম ঝাল, আর এটা হলো ঝালমুড়ি। এত কিছু? তুমিও তো দেখে অনেক ফাস্ট। এখনো কিছু হয় নাই স্যার, একটু পর আরো কিছু আসতেছে। আরো কিছু? এগুলো তো একা শেষ করতে পারবো না, তোমরা একটু হেল্প করো। ওকে, তা করব। এখন শুরু করো। এরপর সাজিদ, নীলা, তানহা খাওয়া শুরু করলো। কেমন হইছে? উফ, সেই। তানহা ফুচকা টান। এরপর একটু আড্ডা দিল সবাই মিলে। স্যার আপনি একটু ঘুমান এখন। কিন্তু ঘুমানোর চেষ্টা করলে কি ঘুম আসে জ্বরের মাঝে? ঘুম আসতেছে না তো। ওকে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি চেষ্টা করেন ঘুমানোর। এমন ভালোবাসা কে না চায়? আসলে প্রতিটা মেয়ে তাদের যার যার ঘরের ডাক্তার, যারা ওষুধ ছাড়াই জ্বরকে ভালো করে দিতে পারে। আস্তে আস্তে ইমরান ঘুমিয়ে যায়। বিকেলের দিকে নীলার ডাকে ঘুম ভাঙে। স্যার। বলো। জ্বরটা একটু কমেছে, গোসলটা করে নেন এখন। গোসল করলে কি বেশি হয়? সম্পূর্ণ শরীর না ভিজিয়ে মাথাটা ভিজান, আর শরীরে ভেজা কাপড় দিয়ে মুছে নেন, ভালো লাগবে।
ওকে। আসলে বেশ ভালো লাগতেছে। এরপর খাওয়া শেষ করে 1 কাপ চা খেয়ে বাসার দিকে রওনা হয়। কিন্তু জ্বর কি একদিনেই পিছু ছাড়ার পাত্র? বাসার গেটে আসতেই যা যা খেয়েছে সব বার করে দিল মুখ দিয়ে। আস্তে আস্তে জ্বরটাও বাড়তে লাগলো। সাজিত সুন্দর করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যার দিকে অনেকটা ঠান্ডা লাগতেছে। শুয়ে পড়তেই ঘুমও ঘনিয়ে আসে চোখে। রাত 2টায় ঘুম ভেঙে যায়। আর আসে না ঘুম। এক অন্যরকম যন্ত্রণা কাজ করতেছে শরীরের ভিতর। মনে হচ্ছে এর থেকে মরাই ভালো। কোনো রকম রাতটা পার করে পরের দিন। হ্যালো চাচা। হ্যাঁ বাবা, হঠাৎ এত সকালে? চাচা, আমার জন্য কিছু খাবার আর জ্বরের ওষুধ নিয়ে আসেন তো একটু। ওকে, আমি এক্ষুনি আসতেছি। একটু পর সব নিয়ে আসলো। চাচা, আর সবাইকে অর্ধেক বেলা কাজ করে ছুটি দিয়ে দিয়েন। আচ্ছা। সময় মতো সবাই চলে আসলে তখন পিয়ন সবাইকে জানিয়ে দিল। চাচা, স্যারের অসুখ ভালো হয় নাই। না মা, আরো বেশি হয়েছে। সকালে গিয়ে খাবার ওষুধ কিনে দিয়েছি। ও, ওনার বাসার ঠিকানাটা দেন তো। ঠিক আছে, লিখে নাও। এরপর ঠিকানা নিয়ে তারা চলে গেল বাসার মধ্যে। গিয়ে দেখে দরজা খোলাই আছে। এই যে বস, আপনার সমস্যা কি? হ্যাঁ, কই কোনো সমস্যা নেই তো। জ্বর বেশি হয়েছে, একবার তো বলতে পারতেন আমাদের, শুধু বেশি বুঝবে। তানহা, একটা অটো ডেকে নে। অটো দিয়ে কি হবে? যতদিন না জ্বর ভালো হচ্ছে আমাদের কাছে থাকবেন। এটা সম্ভব না। দেখেন, বেশি কাহিনী করবেন না, তাহলে কিন্তু ভুলে যাব আপনি আমার বস। আমার রাগ সম্পর্কে জানেন না, তাই চুপ থাকেন। আমি ভালো করে জানি। কি বললেন? কিছু না। এরপর একটা অটো নিয়ে সোজা চলে আসে নীলাদের বাসায়। আচ্ছা, আমি তোদের বাসায় কেন যাব? মানুষ তো এমনিই বলবে যে আমি কে হই তোমাদের। তুমি আমার ভাইয়া না। তাহলে আবার এই কথা কেন? না বললো তাতে আমার যায় আসে না। কি বাবা, অসুস্থ হয়েছো তো একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? পরপর ভাবো আমাদের, তাই না? তা তো অবশ্যই। পৃথিবীতে কেউ কার আপন নয়। মানে? আন্টি, সবাইকে তো একদিন মরতেই হবে, যেমনটা আমার মা আমায় রেখে গেছেন। হয়েছে, আর বেশি বায়না ছাড়া লাগবে না। এখন রেস্ট নেন, আমি পানি নিয়ে আসতেছি। ভাইয়া দেখেছো কি কেয়ার করতেছে তোমার? আর যদি জানে তুমি ইমরান, তখন না জানি কি করবে আবার। কি আর করবে? যে রাগী জীবনটা শেষ করবে। তানহা, তুই খাবার নিয়ে আয়, আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি। ওকে। শুয়ে পড়ুন তো। এইভাবেই সেবা করতে থাকে নীলা। কেমন লাগছে এখন? ভালো। শুধু ভালো লাগছে না, অনেকটা স্বস্তি পাচ্ছি। শুয়ে থাকেন, আমি দিচ্ছি। জ্বর একটু কমলেও সাজিদকে অফিসে যেতে দেয়নি। পরের দিন তানহা, নীলা কেউই। এখন তো জ্বর কম, এখন বাসায় যাই। না, কাল সকালে এখান থেকে অফিসে যাবেন। কেন? রাতে যদি আবার জ্বর আসে। ও। সাদে আড্ডা দিয়ে চলেন। ওকে। জানেন স্যার, আমার জীবনে যে সামনে কি হতে চলেছে কিছুই বুঝতেছি না। যাকে চাই তাকে খুঁজে বেড়াই, কিন্তু পাই না। আপনার জীবন সম্পর্কে বলুন একটু শুনি। আমার জীবন নিয়ে কি বলবো? আপনি না বলেন বাবা মা নেই, তারা কিভাবে মারা গেল? মা মারা গেছে অসুস্থ হয়ে, আর বাবাকে হারিয়েছি মা মারা যাওয়ার 2 মাস পরে। তাহলে ছোটকালটা আপনার খুব প্যারাময় ছিল, তাই না? শুধু প্যারা না, আরো অনেক কষ্ট ছিল। আসলে কষ্টের পর সুখ আসে, তাই না? কি জানি হবে হয়তো। আমি কবে দেখা পাবো? কিসের, সুখের নাকি ছেলেটার? দুটোরই। কে সেই ছেলে? ওর নাম ইমরান। শেষে আমায় একটা চিঠি দিয়ে চলে গেছে। আজ পর্যন্ত অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ও, পাবা তাড়াতাড়ি, দেখিও। ওকে, চলেন ঘুমাবেন এখন। শোনো। বলেন। গুড নাইট। গুড নাইট। পরের দিন সকালে ফ্রেশ হয়ে খেয়ে চলে গেল সবাই অফিসের দিকে। বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা। জ্বর কমছে কি? হ্যাঁ চাচা। যে ট্রিটমেন্ট দিচ্ছে জ্বর ভালো না হয়ে কই যাবে। এরপর সাজিদ ওর রুমে গেল। একে একে সবাই এসে জিজ্ঞেস করতেছে স্যারের শরীর কেমন এখন। এই যে মিস্টার স্যার। কি? লাঞ্চের সময় হয়েছে, চলেন। এখন না, তোমরা যাও, আমি পরে আসতেছি। না, এখনই চলেন, বেশি কথা বলবেন না। ওকে চলো। তুমি তো আবার যে রাগী। রাগের তো কিছুই দেখেননি এখনো। আমার মা বাবা আর আমার বিএফ জানে আমি কেমন রাগী। হয়েছে, চলেন। এরপর খাওয়া শেষে আবার চলে আসে কাজে। ভাইয়া চলো এখন। আর একটু কাজ করে যাই। না, এখনই চলো। আজব, যাবোটা কোথায়?
কেন? আমার খালামণির বাসা? আবার যাবো কেন? আমি তো এখন সুস্থ। সুস্থ মানে? যদি রাতে আবার আসি? আমি যাইতে বলছি, চলো। আহ, এই দুই বোন তো জীবনটার তেজপাতা বানায় ফেলবে। ধরে নাও তাই, চলো এখন। কি আর করার, আবার গেলাম তাদের বাসায়। এবার আর সেবা না, এবার খাইয়ে 12টা বাজিয়ে রুমে পাঠাই দিছে। এই যে মিস্টার স্যার, কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা, আমার একটা কথার উত্তর দিবেন? বলো। আচ্ছা, এই বয়সে আপনার স্যার বানাইছে কে? শোনো, টাকা নাম হলে নিজের বাবাও স্যার ডাকে। বুঝলাম। আচ্ছা, পড়ছেন কত দূর পর্যন্ত? তুমি যতদূর পড়েছ আমিও তেমনটাই। তাহলে সাবজেক্ট কি? তোমারটাই। এবার বলেন, ভার্সিটিও আমারটাই? শিওর। তাহলে দেখি নাই কেন? সামনে যাই নাই তাই। ওয়েট, আপনি কি আমাকে আগে থেকেই চিনেন নাকি? কি মনে হয় তোমার? না, প্রথম দিন যে প্রশ্ন করছেন তার জন্য কনফিউশনে ছিলাম, আর এখন শিওর হলাম। শিওর হওয়া ভালো। ঘুমান এখন। গুড নাইট। এরপর চলে গেল যে যার রুমে, আর সোজা হারিয়ে গেল ঘুমের দেশে। পরের দিন আবার অফিস। সাজিদ একটু কাজে অফিসের বাইরে যায়, আর তখনই তার নামে একটা কুরিয়ার আসে। এরপর কুরিয়ার দিয়ে চলে যায়। তানহা কুরিয়ারটা নিয়ে টেবিলে রাখলো, আর তখনই নীলার চোখে পড়লো। কি রে এটা? স্যারের কুরিয়ার। এরপর হাতে নিয়ে দেখতে লাগলো। হঠাৎ চোখ আটকে গেল ইমরান নামের জায়গায়। তানা, এদিকে দেখতো। কি? স্যারের নামে আসছে, তাহলে ইমরান নাম আসলো কই থেকে? হতে পারে স্যারের আর একটা নাম ইমরান। নীলা নিশ্চুপ। আরে স্যার, আসলে এখন জিজ্ঞেস করব। একটু পর সাজিদ এসে লাঞ্চ শেষ করে নিজের রুমে গেল। কুরিয়ারটা আমাকে দে তো তানহা। কেন? আমি দিয়ে আসতেছি স্যারকে। ওকে। স্যার আসবো? আসো। এই নেন আপনার কুরিয়ার। এটা এসে গেছে, দাও। স্যার ওয়েট, এটা কি? আর আমাদের কেন বললেন আপনার নাম সাজিদ? এটা বলতে ভুলে গেছি। আমার শুধু একটা কথার উত্তর দেবেন। কি কথা? শুধু সত্যি করে বলবেন আপনি আমার সেই ইমরান কিনা। পৃথিবীতে কি একটা ইমরান? স্যার, আমার প্রশ্নের উত্তর এটা না। যদি সত্য বলি তখন কি হবে, আর মিথ্যা বললে তখন? সেটা পরে দেখতে পাবেন। বলেন এখন প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ সত্যটা বলেন। আমি ইমরান। এটা বলতে দেরি আর গালে থাপ্পড় পড়তে দেরি না। এরকমটা না করলেও পারতেন আপনি। আর কখনো আমার সাথে কথা বলবেন না, আর আমি কালকেই চাকরি ছেড়ে দিব। এটুকু বলেই নীলা কেঁদে চলে গেল। ভাগ্যিস রুমের ভিতর থাপ্পড় দিছে, তাই কেউ দেখেনি। ইমরান দাঁড়িয়ে আছে। কি ভাবলো আর কি হলো? ভাবছি হয়তো নীলা আমাকে কাছে টেনে নিবে, কিন্তু তা না, উল্টো আরো দূরে গেল। আমার না বলাটাই ভালো ছিল। ভাইয়া, কি হয়েছে? নীলা এভাবে গেল কেন? সব বলে দিয়েছি, বাকিটা তুমি বলিও। ওর রাগ বেশি, তা তো জানোই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, কি যে ঠিক হবে তুমি ভালো জানো। যে মেয়েটা। নীলা বাসায় এসে দরজা লাগিয়ে শুরু করে দিল কান্না। এটা কষ্টের কান্না নাকি খুশির কান্না তা সে নিজেও জানে না। হতে পারে কষ্টের, আবার হতে পারে খুশির। এতদিন ধরে যাকে খুঁজে আসতেছে তাকে পেয়েছে, আজ খুশি তো হবেই। আর ইমরান এতদিন আসে পাশে থেকেও কোনোদিন পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেনি। এটা ভেবে হয়তো কষ্টও হতে পারে। মানুষের জীবন যে কখন কি হয় বলা কঠিন। নীলা, আই নীলা, কি হয়েছে? আজ এত তাড়াতাড়ি আসলি যে? নিশ্চুপ। কিরে মা, দরজা খোল তো, শুনি কি হয়েছে। আমাকে বলবি না? তুই বলতি না আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর আজ আমাকে বলবি না? নীলা আর থাকতে না পেরে দরজা খুলে আবার শুরু করে দেয়, তবে এবার জড়িয়ে ধরে। আরে পাগলি মেয়ে, এরকম করে কেউ কাঁদে নাকি? কি হয়েছে সেটা তো বল। ইমরানকে পেয়েছি মা। কোথায় সে? থাপ্পড় মেরে চলে এসেছি। ও মা, কেন? আমার সামনেই ছিল এত বছর, কিন্তু পরিচয় দেয়নি কখনো। তাই দেখো দেখি মেয়ের কাণ্ড। তা কে সে যে তোর সামনে থেকে পরিচয় লুকিয়েছে? আমাদের অফিসের বস কুত্তাটা আছে না, ওইটাই হয়। ও মা গো, এতদিন সাজিদ নামে ছিল? আরে মা, ওই আমার ভার্সিটিতে আর আমার সাবজেক্ট একই ছিল। আমাকে চিনতো ভালো করেই। আচ্ছা, তুই তাকে চিনলি না কেন? ও কি আর আগের ইমরান আছে মা? আগে চশমা পরতো, ঢিলে পোশাক পরতো, পায়ের জুতা কম দামে ছিল, চুলগুলো একদিকে রাখতো, তেলও দিত চুলে। কিন্তু এখন সব তো চেঞ্জ। এমন ড্রেস পরে যা কল্পনার বাইরে। চশমাটাও নেই, জুতা তো আর কম দামি নেই, মুখের গঠনটাও চেঞ্জ করে ফেলেছে গরুটা। বুঝলাম। এই জ্বরের মাঝে ছেলেকে থাপ্পড় মারা কি ঠিক হয়েছে?
যদি জ্বর আসে আবার? আসলে আসবে। আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ও তোকে কষ্ট দিছে না, ওকে সাজা দেওয়া দরকার। কিভাবে? ওকে ইগনোর করে চলবি সব সময়, আর ওর রিয়াকশন দেখবি। তবে মা, একটা জিনিস বুঝলাম না, ছেলেটা এতটা চেঞ্জ হলো কি করে? আর যার কিচ্ছু ছিল না সে আজ কিনা সফটওয়্যার কোম্পানির মালিক। শোন, মানুষের মনে যদি ইচ্ছা থাকে আর যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সব সম্ভব। হয়েছে, অনেক কেঁদেছিস, এখন আয়, খাবি। এখন মজা করার সময়, কষ্ট পাওয়ার সময় না। এতদিন তো কষ্ট পেলি, এখন না হয় একটু মজা নে। তবে মা, আমি বুঝি না খ্যাটটা এরকম হলো কিভাবে? ওই যে ইচ্ছা শক্তি। এখন খাবি চল তো। এরপর নীলা খেয়ে টিভির রুমে গিয়ে টিভি দেখতে থাকে। টিভি দেখা শেষ হলে আবার ঘুড়ি নিয়ে ছাদে চলে যায়। আসলে বিকেল বেলাটা ঘুড়ি উড়াতে বেশ ভালোই লাগে নীলার। মামুনি, নীলা কই? এতক্ষণে তানহাও এসে গেছে। ওপরে আছে, দেখ গিয়ে। দাঁড়াও, আসতেছি। কি রে নীলা, ওরকম করে আসলি কেন? কেন, কি হয়েছে? পায়া কি ভাবছে বলতো? যা ভাবার ভাবুক, তাতে আমার কি? তোর কি মানে? যাকে খুঁজতেছিস সে আজ সামনে, তো বলতেছিস তাতে আমার কি? শোন, ওই কুত্তার কথা ভুলেও বলবি না। উনি শুধু আমার বস, অন্য কিছু না। বুঝলাম। খাবো চল। ওকে এরপর নিচে এসে খেয়ে আবার মনোযোগ দিয়ে ঘুড়ি উড়ায়। আচ্ছা নীলা, তুই ইমরানকে পেয়েও থাপ্পড় দিয়ে চলে এসেছিস, এখানে আবার মনের সুখে ঘুড়ি উড়াচ্ছিস। তোর কি খারাপ লাগছে না একটুও? না তো, তুই দেখে বুঝতেছিস না? গুড। ঘুড়ি উড়িয়ে সন্ধ্যায় রুমে আসে। একটু পর ফোন আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কণ্ঠ শুনে বোঝো না, নাকি না বোঝা ভান করতেছো? ধরে নেন একটা। আমার দোষটা কোথায় বলবা? কোনো দোষ নাই আপনার। আপনি তো আর আমার সেই খ্যাত ইমরান না। ফোন রাখেন, কাজ আছে, বাই। ধ্যাত দিল ফোনটা কেটে। পরের দিন অফিসে গিয়ে নীলাকে ডেকে পাঠাই আমি। স্যার আসবো? আসো। এরপর নীলা আসতেই সোজা গিয়ে ওর হাতটা ধরে ক্ষমা চায়, কিন্তু নীলা এত সহজে ছাড় দেওয়ার মানুষ না। দেখুন স্যার, বস বসের মতো থাকুন। বেশি কিছু করলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার বস। কি বেশি করলাম আমি? হাত ছাড়বেন কি? না। আজকের চরটা একটু বেশিই লাগছে। স্পষ্ট 4টা আঙ্গুলে দাগ বোঝা যাচ্ছে। চর খেয়ে ইমরান নিশ্চুপ, হাত ছেড়ে দিয়ে চোখ মুছল। নীলা আর সেখানে না থেকে চলে গেল নিজের কাছে। ইমরান আর লাঞ্চের সময়ও বাইরে যায়নি। বাইরে যাচ্ছে না দেখে তানহা আসে ডাকার জন্য। ভাইয়া, খাবার আসো। তুমি যাও, আমার খোদা নেই। আরে আসো না। তুমি যাবা এখান থেকে? দেখলি, ছেলেটা খেতেও আসলো না। তো আমি কি করব? যার ইচ্ছা হবে খাবে, না হলে খাবে না। আমার না মাঝে মাঝে অবাক লাগে, এই জন্যই বুঝি এত খুঁজেছিস। এই তো বুঝছিস। এরপর অফিস শেষ হলে সবাই বাসায় চলে যায়, কিন্তু ইমরান এখনো অফিসেই। বাবা, বাসা যাবা না? হ্যাঁ চাচা, শরীরটা ভালো দেখতেছে না, একটা রিক্সা ডেকে দেন তো। আচ্ছা। এরপর রিক্সা আসলে ইমরান সোজা ডাক্তারের কাছে গিয়ে জ্বরের ওষুধ নেয়। কেন জানি ওর মনে হচ্ছে জ্বর আসবে, আর তার ধারণাই ঠিক, রাতে জ্বরও আসে। হয়তো মায়ের জন্যই জ্বরের কোপে আজ অজ্ঞান হয়ে যায়। সেই পরের দিন সবাইকে অফিসে দেখা গেলেও ইমরান নেই। সবাই পিয়নকে জিজ্ঞেস করতেছে বস কই, কিন্তু তিনি আর কি বলবে, নিজেও তো জানে না। তিনি সবাইকে বলল যে যাওয়ার সময় সাজিদ বলেছিল আমায় তার নাকি শরীরটা খারাপ। এর বেশি জানি না আমি। সকাল থেকে ফোন দিচ্ছি কিন্তু উঠাচ্ছে না ফোন। নীলা চল, ভাইয়ের বাসা যাব। কাহিনী বাদ দে, চুপচাপ কাজ কর। আমার কথা তোর কাছে কাহিনী মনে হয়? ভালোই তো বদলে গেলি তুই নীলা। পরশু পর্যন্ত ঠিকই খুঁজছিলি, এখন আসলে তুই বোঝাতে চাচ্ছিসটা কি? হ্যাঁ, কিছুই না। ভালো। তানহা ফোন করেই যাচ্ছে কিন্তু কোনো খবর নেই। এভাবে একটা দিন চলে যায়। চাচা, আজকেও কি স্যার আসবে না? না, ফোনটাও বন্ধ, হয়তো কোনো কাজে বাইরে গেছে, সময় হলে চলে আসবে। আর আজ স্কুলের ছুটি 1টার পর হবে। নীলা, আমার কাছে ভালো ঠেকছে না রে। কাজে গেলে কেউ ফোন অফ করে না। আমি গেলাম, তুই আসলে আয়, না হলে থাক। তুই তোর ইমরানকে হারাতে পারিস, কিন্তু আমি একটা ভাইয়ের পাইছি, তাকে হারাতে পারবো না। দাঁড়া, আমিও যাব, দেখি তোর ভাই কোথায় লুকিয়ে আছে। এরপর দুজন সোজা চলে যায় ইমরানের বাসায়, কিন্তু ইমরান থাকলে তো দেখা হবে। হ্যালো চাচা, স্যারের বাসায় তো তালা দিয়া। স্যার কোথায় দয়া করে বলবেন প্লিজ? আসলে চাচা প্লিজ সত্যিটা বলেন। হাসপাতালে। মানে ওখানে কেন? অসুস্থ অনেক, তাই বাসায় দেখাশোনা করার কেউ নেই।
তাই আজ সকালে হাসপাতালে ভর্তি করাইছি। কোন জায়গায়? ল্যাবেতে আছে এখন। আচ্ছা, কি হইলো? কোথায় এখন? হাসপাতালে। হোয়াট? এটাই তো চাইছিলি তাই না? চল। কোথায়? যে হাসপাতালে আছে সেখানে। ওকে। এরপর তারা সোজা চলে যায় হাসপাতালে। অফিসের লোকের কাছে কেবিন নাম্বার নিয়ে চলে যায় তার কাছে। দেখ কত ভালোভাবে শুয়ে আছে। শুয়ে আছে না, ঘুমের ওষুধ দিছে। এরপর তানহা মাথায় হাত দিল আর নীলার হাতটাও নিয়ে গিয়ে দিল মাথায়। দেখলি কি রকম জ্বর? এসব তোর জন্যই হয়েছে। কি মারটাই না দিছিস, আল্লাহ। আচ্ছা তোর রুমালটা দে, এর মাথাটা ঠান্ডা করে পট্টি দিয়ে। হঠাৎ মাথায় ঠান্ডা অনুভব হওয়ায় কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় ইমরানের, কিন্তু কেন জানি চোখ খুলতে পারছে না, পাবেই বা কি করে। নীলার এক হাত তো তার চোখে। হঠাৎ কারো কণ্ঠ শুনে জোরে উঠে পড়ে ইমরান। নীলা আবার টেনে নামাই নিচ্ছে। তোমরা এখানে কেন? কোনো সমস্যা আসলে? সমস্যা তো আমার না, তোমার। আমাকে তো আর সহ্য করতে পারো না। চুপচাপ শুয়ে থাকেন, কথা বললে দিব একটা বসিয়ে। ওই তোমার সমস্যা কি? কথায় কথায় শুধু মায়ের আর মায়ের। তোমাকে এখানে কে আসতে বলেছে কষ্ট করে? হ্যাঁ, আসলা কেন তাও? মগের মুলুক পাইছো? ইচ্ছা হলে মারবা, ইচ্ছা হলে চলে যাবা। তোমার হিসেবে আমি কি কষ্ট পাইনি 6 বছর? আর তুমি তো তোমার বাবার হোটেলে ছিলা, বুঝবা কি? আমি হারে হারে বুঝেছি জীবনটা আসলে কি। প্রতিটা সময় গেছে এই সমাজের লোকদের সাথে যুদ্ধ করে নিজেকে তাদের সমতুল্য করতে পেরেছি। তারপর তোমাকে বলিনি মেয়েরা না ছেলেদের স্মার্টনেসকে ভালোবাসে, টাকা পয়সাকে ভালোবাসে, অন্য কিছু না। তোমার কি মনে হয় আমি এতদিনে প্রপোজাল পাইনি? আরে তোমার সামনেই তো তোমার বোন সেদিন প্রপোজ করেছে, আর বাকিগুলো না হয় নাই বললাম। তারপর কারোর সাথে প্রেমে জড়ায়নি, কারণ একটাই, তোমাকে ভালোবাসি। প্রতিটা দিন কাছ থেকে না হলেও দূর থেকে দেখেছি। আমারও ইচ্ছা ছিল তোমার কাছে যাওয়ার, কথা বলার, কিন্তু পারিনি। আগে প্রতিষ্ঠিত হতে চেয়েছি, আর তুমি ভাবো যে শুধু তুমি কষ্ট পেয়েছো? বাবা, স্যারের দেখে মুখ দিয়ে বুলেটও বার হয়। নিশ্চুপ। স্যার এখন এখান থেকে আমার বাড়ি চলেন। কেন? একদিন ট্রিটমেন্ট না করেই জ্বর হাইয়ে উঠেছে। আরো যদি এখন ট্রিটমেন্ট ছেড়ে দেই তখন তো জ্বরের টেম্পারেচার বেড়ে পার হয়ে চলে যাবে। হয়েছে, আমাকে নিয়ে আর ভাবতে হবে না। 6 বছর যাকে নিয়ে ভাবলাম তাকে এত তাড়াতাড়ি ভুলি কেমনে? ভালো, যাবেন কি এখন? আরে আরে নীলা, ছেলেটা জ্বর রে। আঙুল বাঁকা না করলে ঘি ওঠে না রে। কি এখন যাবেন তো স্যার? ইমরান কিছু না বলে চুপ করে আছে। এই যে স্যার, উঠবেন কি এখন? এরপর হাসপাতাল থেকে তারা চলে গেল তাদের বাসায়। কি বাবা, কেমন আছো? এই তো একটু অসুস্থ আন্টি। তা তো দেখতেই পাচ্ছি। মা স্যার আমাদের সাথে থাকবে এখানে এখন থেকে। আচ্ছা। না আমি থাকবো না। কেন? এমনি। আমি থাকতে বলছে থাকবেন। চুপ, একদম চুপ। তোমার সব কথা শুনবো নাকি? হ্যাঁ হবে। সম্ভব না, অনেক সহ্য করেছি, আর না। চুপচাপ শুয়ে থাকেন এখানে। ইমরানকে শুয়াই দিয়ে নীলা চলে গেল পানি আনতে। এবার আবার শুরু করলো পানি দেওয়া। মাইটটা খুব লেগেছে তাই না? রাগ তুলায় দাও কেন তাহলে? এতদিন আমার সামনে থেকেও একবারও বলার প্রয়োজন মনে করনি। তুমি জানো তোমাকে খুঁজতে গিয়ে কতজনের কত কথা শুনতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। তোমার আশা তো ছেড়েই দিচ্ছি। আমি শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ প্লিজ একবার ইমরানের সাথে একটা বার দেখা করার সুযোগ দিও। আর কিচ্ছু চাই না। আমাকে বললে কি এমন ক্ষতি হতো তোমায় বলো? কিছুই না, আগে নিজেকে চেঞ্জ করতে চেয়েছি। তুমি তো বলেছো চুল না কাটলে, সাহায্যটা না পাল্টালে তোমার সামনে যেন না আসি, তাই আসি নাই। আমি রেগে বলছি এর জন্য তুইও সেটা মাইন্ডে নিবি কুত্তা? ওই কি তুই তাকারি করে গালি দিচ্ছ? আমি তোমার বস, ভুলে যেও না। এই শোন, তুই আমার ক্লাসমেট, ওকে? এটা তোর অফিস না, সো বস বস করবি না। আচ্ছা নিজেকে এত সহজে পাল্টালেন কি করে? নীলা পট্টি দিতে লাগলো, প্রশ্ন করতেছে। সহজ, এর থেকে কঠিন কিছু নেই। যে ছেলে ভালো কাপড়ে মুখ দেখেনি, সেই ছেলেটা এরকম কাপড় জুটো পরার জন্য দিনরাত এক করে কষ্ট করেছে। দিনে প্রাইভেট আর রাতে পার্ট টাইম জব করেছে। জানো, ভার্সিটি লাইফে ভাবতাম কোন দিন শুক্রবার আসবে আর কোন দিন আমি শান্তিমতো ঘুমাতে পারবো, কারণ শুক্রবার ছাড়া অন্য কোনো দিন ঘুমানোর সময় পাইতাম না। তো পাল্টাতে কে বলছে? আর কে বলছে এত কষ্ট করতে? কেউ বলেনি, শুধু খেট নামটা নিজেকে খুব কষ্ট দিত। সামান্য কলেজে যতবার শুনেছি না জানি এরকম থাকলে, ভার্সিটির কতবার শুনতাম, সে ভাবনাতেই শরীরটা শিউরে উঠত। তাই চিন্তা করেছি যদি চান্স পাই, নিজেকে না বদলাতে পারলে যাবো ইউনিভার্সিটিতে। সব বুঝলাম। আর এই কোম্পানিটা, এটা কিভাবে সম্ভব?
এটা এক বড় ভাই সহযোগিতায় করেছি। ও, এখন ঘুমান, আমি মাথায় তেল দিয়ে দিই। না থাক, লাগবে না। একটা কথা বলবো? হুম। এত বছর অনেক কষ্ট দিচ্ছেন, অনেক কাঁদাইছেন, প্লিজ হাত জোর করে বলি আর কষ্ট দিয়েন না। একবার হারাইছে আপনাকে, আর হারাতে চাই না, প্লিজ যা করতে চাই করতে দেন। আর আমি রেগে গিয়ে কিছু বললে বা করলে সেটা মনে নিয়েন না। রেগে গিয়ে মারবা? আমি সহ্য করবো নাকি? পরে আপনিও মারবেন, তাহলেই তো হয়। এখন যা করতে চাচ্ছি করতে দেন। ওকে। মানুষের জ্বর হলে মাথায় পট্টি দেওয়া, তেল দিয়ে দেওয়ার মতো কেউ থাকলে আর কিছুই লাগে না। ইমরান তো বেশ মজাতেই আছে, সারাদিন মেয়ে পাশে সেবা করে যাচ্ছে, আর কষ্টে আছি আমি, কেউ নাই পাশে। নীলা মাথায় তেল দিয়ে দিতে দিতে ইমরান ঘুমিয়ে পড়ে, কিন্তু নীলা থেমে থাকে না। সেই 11টায় বসেছে ইমরানের পাশে, বিকাল 3টা পর্যন্ত পাশেই বসে আছে। এর মধ্যে ইমরানের ঘুমও ভেঙে যায়। তুমি এখনো এরকম করে দিচ্ছ? বললাম না, একবার হারাইছি আর হারাতে পারবো না। যাও, এখন গোসল করে খাও। ওকে। নীলা গেলে আবার তানহা চলে আসে। ভাইয়া কি অবস্থা এখন? ভালো লাগছে না কিছুই। কিছু খাবা ভাইয়া? না। আচ্ছা শোনো, তুমি এই টয়লেটে গিয়ে গাটা একটু মুছে নাও, আমি শরবত আনতেছি। আচ্ছা। এরপর নীলা গোসল সেরে আসে, আর ইমরানও গা মুছে শরবত খেয়ে ভিতরে সব পার করে দেয়। হয়েছে, এখন পেট খালি। কি খাবেন এখন? কিছু না। কিছু না বললেই হলো। আমি ফুচকা আনছি, সবাই খাবো, খেয়ে আবার ওষুধ খেতে হবে, কেমন? ওকে। খাওয়া শেষে আবার একটু শুয়ে পড়ে। জ্বরটা একটু হালকা হালকা লাগছে, কিন্তু এত সহজে কি বাঁচা যায়? রাতে আবার সেই জ্বর, আর নীলার কষ্ট আবার শুরু। সারাটা রাত পাশে থেকে সেবা করে জ্বরটা কন্ট্রোলে নিয়ে আসে। সকালে ইমরান ঘুম থেকে উঠে দেখে নীলা টেবিলে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। নীলা, নীলা। ঘুম ভাঙছে। এখন কেমন লাগছে? ভালো, মনে হয় জ্বরটা ভালো হয়েছে। তুমি ঘুমাও, আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা। এরপর নীলা ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। একটু পরে ইমরান রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। কি হইলো ভাইয়া, রেডি হয়ে কই যাও? কই আবার অফিসে যাব। তোমার মাথা খারাপ? এখনো জ্বর ভালোই হলো না, আর তাতেই কাজে তোমার কাজ আজ আমরা করে দিব, তুমি রেস্ট নাও এখন। আরে আমার কাজটা তোমরা পাবা না, আমাকে যেতে হবে। 2 দিন থেকে কাজ হচ্ছে না আমার। ওই কি কাজ করো তুমি? হ্যাঁ, যে আমরা পাবো না? আমাদের সবার একই কাজ, শুধু সেক্টর আলাদা। তানহা থামো তো। তানহা, কি হইল রে? এটা আবার কই থেকে আসলো? এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো? এই দেখ না, ইনি নাকি অফিসে যাবে। যাক, সমস্যা কি? উনি জ্বর নিয়ে বাসায় ফিরবেন, আর আমরা কষ্ট করে দিনরাত সেবা করে সুস্থ করবো, এটা তো আমাদের জব। হয়েছে, যাব না। শান্তি, আজ থেকে অফিস বন্ধ। আমার ল্যাপটপটা দাও, আমি সবাইকে টেক্সট করে দিচ্ছি। রাগ ঢং এখনো কমে নাই? সবাই তো আর আপনার মতো না যে নিজেকে বদলে ফেলবে। কথাও দেখে বেশি বলে এখন তানহা। সব বদলাইলেও ঝগড়া করার অভ্যাসটা বদলায়নি কেন? জিজ্ঞেস করতো তানহা। দুজনে তানহাকে বলে ঝগড়া করতেছে। তানহা মাঝে দাঁড়িয়ে থেকে ঝগড়া অনুভব করছে। এমনি এমনি মানুষ বদলায় না, পরিস্থিতি নিজেকে বদলাতে বাধ্য করে। পরিস্থিতি যদি নিজে তৈরি করে নেয় তাহলে তো কারো কিছু করার নেই। চুপ করো, সেদিন কি বলেছিল ভুলিনি। তোমার জন্য অপমানও কম হয়নি আমি। তো প্রেম করার সময় মনে ছিল না কত অপমান সহ্য করতে হবে? তোমাকে বদলানোর জন্যই বাধ্য হয়েছি প্রেম করতে, আর ভালোবেসেছি জন্যই ভুলিনি এখনো। ভালো। চলো এখন সাথে যাব, গান শুনবো আজ তোমার অনেকগুলো। গিটারের সাথে? আমার কাছে আছে। এখন তো সকাল, রাতে আড্ডা দেই, আর বাসা থেকে গিটারটাও নিয়ে আসবো এখন। ওকে। এরপর রাতে আড্ডা বসে যাই ছাদে। শুধু নীলা, তানহা না, 6 বছর আগে জন্মদিনে যেসব ছেলে মেয়েগুলো অপমান করেছে তারাও আছে আজ, কিন্তু তারা জানে যে ইনি নীলার বস, অন্য কিছু না। রাতে ইমরান বসে যায় গিটার নিয়ে, আর বাকিরা চারদিকে। ইমরান এবার শুরু করলো। যেন রোদেলা কোন দুপুরে ছায়া হয়ে দাঁড়ালে বন্ধুর মতো আধারে, দিন ভুলে নতুন গল্পে দিলে প্রেরণা শত। ও প্রিয় আমার প্রিয়জন, শ্রাবণ দিনে শীতর ভোরে থাকবো আমরা দুজন। বন্ধু হও যদি তবে সঙ্গী হব আমি, হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি বন্ধু হও যদি, তবে সঙ্গী হব আমি, হাতে হাত রেখে এসো আমার গল্পে তুমি। গান শেষ করে ইমরান চোখ বন্ধ করে আছে। এদিকে নীলার চোখেও পানি এসে গেছে। উফ, সেই হয়েছে ভাইয়া, আরেকটা হবে? না আপু, একটু অসুস্থ আমি, আরেকদিন বলবো। একজন নীলার কানে কানে বলল, দোস্ত, তোর বসের সিট খালি আছে না ডাবল রে? খালি থাকলে বল, প্রপোজ করে দি। বলে দেখো কি বলে। মেয়েটা সোজা গিয়ে প্রপোজ করে বসলো। আচ্ছা, তুমি ভালোবাসা বুঝো? বুঝি তো। বুঝলে আর থাক না বলি পুরনো কথা। স্যার বলুন না, সমস্যা নেই। তোমাদের কলেজে ইমরান নামে কাউকে চিনতে? নীলা যে বিএফ ছিল, খ্যাতটা। সেই ক্ষেত্রটাই। আমি কেন এখানে, সবাই চেনে। সেই ছেলেটাই আমি। হোয়াট? অবাক হওয়ার কিছু নেই। তোমাদের সেদিন নীলাকে করা অপমানটাই আমাকে এত দূরে এনেছে, তাই তোমাদের একটা গান শোনালাম। আর ধন্যবাদ তোমাদের সেদিন অপমান করার জন্য। আর আপু, তোমাকে বলছি, ছেলে এমনি এমনি ক্ষেত হয় না, কিন্তু তোমাদের মতো মেয়েগুলো এই ক্ষেত ছেলেদের বাঁচার অধিকারটা কেড়ে নেয়। হতে পারে তোমাদের অনেক টাকা আছে, তার জন্য অন্যকে হাট করে কিছু বলতে পারো না। পারলে এরকম ক্ষেতটাকে ভালোবেসে তাকে ঠিক করার চেষ্টা করে দেখাও নীলার মতো, তখন বুঝবো তুমি ভালোবাসা বুঝো। এরপর একটা বিস্ময়ের হাসি দিয়ে ইমরান চলে আসে ওখান